আমাদের চ্যানেলের সমস্ত গল্প শুনতে এক্ষুনি সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটিকে। বেল আইকনে প্রেস করতে ভুলবেন না সমস্ত গল্পের আপডেট এবং নোটিফিকেশনস সবার আগে পাওয়ার জন্য। আপনারা বেল আইকনে ক্লিক করছেন তো? আমরা কিন্তু দেখতে পাচ্ছি আমাদের শ্রোতারা আমাদের গল্প শুনে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার পর বেল আইকনে ক্লিক করছেন না। আপনাদের সকলের কাছে আমাদের বিনীত নিবেদন, অনুগ্রহ করে বেল আইকনটিকে ক্লিক করে অল নোটিফিকেশনস এই অপশনটি অন করে দেবেন। তাহলে আমাদের আপকামিং সমস্ত গল্পের নোটিফিকেশনস আপনার কাছে পৌঁছে যাবে সবার আগে। ফ্রিকি ফ্রাইডে স্টোরিজে আজ আপনারা শুনবেন সুলেখক প্রখ্যাত সাহিত্যিক মনীষ মুখোপাধ্যায়ের কলম থেকে একটি ভয়ের গল্প, পিশাচ। আজকের গল্প পাঠ ও গল্পের সূত্রধার আমি সায়ন্তন। ফ্রিকি ফ্রাইডে স্টোরিজের আজকের বিশেষ নিবেদন মনীষ মুখোপাধ্যায়ের কলম থেকে পিশাচ। আকাশ ফাটিয়ে কর্কর শব্দে একটা বাজ পড়ল কাছাকাছি কোথাও। শুরু হলো এক নাগাড়ে বৃষ্টি। রাজু এরপর কি করবে ভাবছিল। স্যারের সব পেশেন্ট শেষ, তাও এখনো চেম্বার থেকে বেরোননি। রাজু ভাবল স্যারকে একবার হাঁক দেবে কিনা। পরক্ষণেই চাপা দিয়ে ফেলল চিন্তাটা। বাইরে যাজোর বৃষ্টি পড়ছে, কোথায় আর যাবে সে এখন। তাছাড়া স্যারকে তার বিরক্ত করতে মন চাইল না। এইসব বৃষ্টি ঝড়ের রাতে তার স্যার একটু মদ্যপান করেন একা একা চেম্বারে বসে। কি বা করবেন, সাতকুলে কেউ নেই, কাঠটা নেই বা তার স্যার বাড়ি ফিরবেন এত সকাল সকাল। সবে তো রাত 8টা। আজ বিকেল থেকে এত মেঘ করেছে যে চেম্বারে তেমন লোক হয়নি। 7:30টার মধ্যে কাজকর্ম শেষ হতে না হতেই শুরু হলো পিটপিটে বৃষ্টি। আর এই আধ ঘন্টার মধ্যেই প্রলয় শুরু হয়ে গেল। রাজু আপন মনে খৈনি ডলতে লাগলো চেটোয়। মনোরোগ বিশেষজ্ঞ ডক্টর দেবায়ন সেন এসিটা বন্ধ করে দিলেন। শীত শীত লাগছে তার। আবার শব্দ করে একটা বাজ পড়ল। মুখটা একটু বেজার করলেন বাজের শব্দটায়। ছোটবেলায় পিসির কোলে মাথাটা গুঁজে দিতেন এমন বাজ পড়লে। ক্লাসে হালকা একটা চুমুক দিলেন। আজকাল তার খুব একা একা লাগে। দেবায়নের যখন 3 বছর বয়স তখন তার মা মারা যান। বাবা ওকে ছেড়ে দিয়ে অন্য জায়গায় বিয়ে করে। ওর তো ভেসে যাওয়ারই কথা ছিল পিসি যদি ওকে আপন করে না নিত। সেই পিসিও গত বছর চলে গেলেন ক্যান্সারে। পিসির তো এত ঈশ্বরে ভক্তি ছিল, সারা জীবন পুজো পার্বণ নিয়ে থাকতেন, এত ভালো ভালো কাজ করেছেন। অফিস আর বাড়ি ছিল তার জীবন, কোনো নেশা ছিল না। যা রোজগার করতেন সবই দেবায়নের পড়াশোনায় খরচ হতো। তাহলে এত কষ্ট পেয়ে কেন মরতে হলো পিসিকে? ভগবান বলে কি সত্যি কিছু আছে? প্রশ্ন করেন নিজের নাস্তিক মনকে ডক্টর দেবায়ন সেন। টেবিলের নিচের ড্রয়ারটা খুলে বের করলেন সিগারেট আর লাইটার। প্যাকেটের ওপর একটা ক্যান্সার রোগীর দগদগে ঘায়ের ছবি। মনে মনে হাসলেন ডাক্তার সেন। তার পিসি কোন সিগারেট খেতেন, তার গলায়ও এরকম একটা ঘা হয়েছিল। গ্লাসটা শেষ করে আয়েশ করে একটা সিগারেট ধরিয়েছেন ডাক্তার সেন। সেই মুহূর্তে দরজা খুলে রাজু ঢুকল। স্যার, একজন লোক দেখা করতে চাইছেন, বলছেন ভীষণ দরকার, বলছেন তার মেয়ের জীবন সংকটজনক। টেবিলের নিচের কাবার্ড খুলে হুইস্কির বোতল গ্লাস রাখতে রাখতে তিনি বললেন, পাঠিয়ে দে। ভিজে সপসপে হয়ে একজন প্রৌঢ় চেম্বারে প্রবেশ করলেন। উদ্ভ্রান্ত দৃষ্টি, হাঁপাচ্ছেন। ডাক্তার সেন তাকে সামনের চেয়ারে বসতে বললেন। তিনি বসলেন। তারপর ধাতস্থ হতে একটু সময় নিলেন। ডাক্তার সেন প্রৌঢ়কে জিজ্ঞেস করলেন, টাওয়েল লাগবে? প্রৌঢ় মাথা নাড়লেন, না, তার দরকার নেই। ডক্টর দেবায়ন সেন পুরোপুরি প্রফেশনাল আলোচনায় ঢুকে পড়লেন।
ওকে, সো হোয়াট ক্যান আই ডু ফর ইউ? মিনমিনে আত্মবিশ্বাসহীন গলায় ভদ্রলোক কথা বলা শুরু করলেন। আগে আমি বিজন সাহা। দক্ষিণ কলকাতায় আমার একটা শাড়ির দোকান আছে। পরিস্থিতি অনুসারে আমাকে সম্পদবাণী বলতে পারেন, কিন্তু বর্তমানে যে অবস্থা দিয়ে আমরা যাচ্ছি তাতে অর্থ সম্পদ কিছুই আর ভালো আসছে না। কাজ কারবারের অবস্থাও শেষ হয়ে যেতেই বসেছে প্রায়। লোকটা অকারণে বড্ড বেশি কথা বলছে বলে মনে হলো দেবায়নের। তিনি একটু অধৈর্য বোধ করলেন, বললেন, মিস্টার সাহা, লেটস জাস্ট কাম টু দ্য পয়েন্ট। তিনি একটা ঢোক গিলে আবার শুরু করলেন। আমার একমাত্র মেয়ে শতরূপা বিএ সেকেন্ড ইয়ারে পড়ে। সব ঠিকঠাকই চলছিল। গত মাসে শান্তিনিকেতন বেড়াতে যায়। সেখানে খোয়াই থেকে ফিরে ওর খুব জ্বর আসে। প্যারাসিটামল খেয়ে রক্ষা পেলেও সে যাত্রায় কলকাতা ফিরে ফের জ্বর শুরু হয়। আমরা হাউস ফিজিশিয়ানকে কল দিই। উনি দেখে বলেন যে এটা কোনো সমস্যাই না, ঠান্ডা গরমে হয়েছে। ডাক্তারও ওষুধ দিয়ে চলে যান, কিন্তু জ্বর যেন এরপর থেকে সারতেই চাইল না, বরং আরো বাড়তে লাগলো। দিন চারেক পর থেকে শুরু হলো অন্য উপসর্গ। আমার মেয়ের খিটখিটে মেজাজ হয়ে গেল। মেয়ে খাওয়া দাওয়াও বন্ধ করে দিল। সেই রাতে ওর মা মেয়ের ঘরে ঢুকে দেখলো যে আপন মনে নিজে নিজে কী সব বলছে, যেন কিছু দুর্বোধ্য একটা ভাষায়। ওর মা জ্বর মাপতে গেলে এক ধাক্কায় ওর মাকে ফেলে দেয়। আমরা শহরের সব নামকরা ডাক্তারদের সঙ্গে কনসাল্ট করেছি, কিন্তু কোনো ফল পাইনি। জেনারেল মেডিসিন থেকে নিউরোলজিস্ট সবাইকেই দেখানো হয়েছে। শরীরে কোনো সমস্যা নেই, এদিকে জ্বরটাও নামতে চাইছে না। সব রকম টেস্টই করা হয়েছে, কিন্তু কিছুই ধরা পড়ছে না। দিন দিন কেমন যেন খ্যাপাটে পাগল মতো হয়ে যাচ্ছে মেয়েটা। খাওয়া নেই, দাওয়া নেই, রোগা ফ্যাটে রক্তশূন্য চেহারা হয়ে যাচ্ছে। ভয়ঙ্কর পুরুষালী কণ্ঠে মাঝে মাঝে চেঁচায়, আর কি অজানা ভাষায় কি যেন বলে। অবশেষে ডক্টর অনির্বাণ ব্যানার্জি আপনার নাম সাজেস্ট করলো, তাই অনেক আশা নিয়ে এসেছি আপনার কাছে। আপনি আমার মেয়েকে বাঁচান। রিপোর্টগুলো একবার দেখি। এই বলে সামান্য কি যেন ভাবেন ডক্টর দেবায়ন সেন। সম্ভবত লোকটার কথার পরিপ্রেক্ষিতে রোগের প্যাটার্নটা বোঝার চেষ্টা করেন। রিপোর্টগুলো দেখে অবাক লাগে একটু। না, কোনো সমস্যা তো দেখতে পাচ্ছেন না। নিউরো ট্রান্সমিশন ঠিক আছে, স্ক্যান রিপোর্ট নর্মাল, ব্রেনেও কোনো সমস্যা নেই। প্যাথোলজিক্যাল রিপোর্টে WBC কাউন্ট একটু বেশি। এর কারণে জ্বর আসা হয়তো সাধারণ বিষয়, কিন্তু মেডিসিনে সেটা সেরে যাওয়ার কথা। বড়লোকের মেয়ে, দেখা যাচ্ছে সামান্য বিষয় অঙ্কোলজিস্ট দেখানো হয়েছে, ব্লাড স্যাম্পেলে লিউকেমিয়ার কোনো ব্যাপার আছে কি না, কিন্তু তিনিও জানিয়েছেন নো অ্যাবনর্মালিটি অ্যাবাউট দ্যাট রিপোর্ট। ডক্টর দেবায়ন সেন মনে মনে ভাবলেন, যদি পেশেন্টকে একবার চাক্ষুষ দেখা যায় তাহলে বোঝা যাবে ব্যাপারটা। কারণ স্কিজোফ্রেনিয়ায় অনেক ক্ষেত্রে সিনড্রোমগুলো সহজে এত তাড়াতাড়ি বোঝা যায় না। আচ্ছা মিস্টার সাহা, আপনার মেয়ে কি যেন একটা অদ্ভুত কথা বলছে বললেন? বিজন সাহা ডাক্তারের হঠাৎ প্রশ্নে একটু যেন হকচকিয়ে গেলেন। তারপর বললেন, হ্যাঁ হ্যাঁ, অদ্ভুত কথা না? ব্যাপারটা অদ্ভুত কিনা জানি না, তবে অন্য কোনো একটা ভাষায় একটা কথা বারবার করে বলছে। বাদের এমে কে ইবাস। এই বাদের এমে কে ইবাসের কি মানে ডাক্তারবাবু? ডক্টর সেন ভুরু কোঁচকালেন কথাটা শুনে। এর মানে তিনিও জানেন না। তিনি আবার প্রশ্ন করলেন, অন্য কোথাও কি এই ভাষাতে কথা বলেছে আপনার মেয়ে, নাকি এই একটা কথাই কি বলে এই ভাষায় বলছে? না, অন্য কোনো কথা এরকম ভাষায় বলছে না। অন্যান্য সব কথা বাংলাতেই। একবার আপনার মেয়েকে দেখতে চাই, আনতে পারবেন? বিজন সাহার দিকে জিজ্ঞাসু চোখে তাকালেন ডাক্তার দেবায়ন সেন। 2 মিনিট কোনো উত্তর পেলেন না। উনিও বিরক্তি অনুভব করছেন। বিজন সাহা ডাক্তার দেবায়ন সেনকে বললেন, স্যার, একটু জল হবে, খাওয়ার জল। ডাক্তার সেন টেবিলে রাখা জলের গ্লাসটা ওর দিকে এগিয়ে দিলেন।
বিজন সাহা পুরো জলটা এক নিঃশ্বাসে শেষ করে ডাক্তার সেনের দিকে উদ্ভ্রান্ত দৃষ্টিতে তাকালেন। ডাক্তার সেন আবার প্রশ্ন করলেন, তো কবে নিয়ে আসছেন আপনার মেয়েকে আমার চেম্বারে? কারণ দেখুন, পেশেন্ট ছাড়া চিকিৎসা করা আমার পক্ষে কিন্তু অসম্ভব। বিজন সাহা ধীরে ধীরে সময় নিয়ে বললেন, স্যার, ওকে আনা সম্ভব নয়। গত পরশু থেকে ওকে দড়ি দিয়ে বেঁধে রাখা হয়েছে খাটের সঙ্গে। মানে স্যার, আপনি যখন আমার মেয়েকে দেখবেনই তখন আপনাকে আর লুকিয়ে লাভ নেই। আবার ভুরুটা কুঁচকে গেল ডাক্তার সেনের। বিজন সাহা বলতে শুরু করলেন, আমার বাড়িতে একটা বছর 4 বয়সের ল্যাব্রাডর কুকুর ছিল, আমার মেয়েরই পোষা। পরশু সন্ধেবেলায় সে আমার মেয়ের ঘরে ঢোকে। ঘুরে আসার পর থেকেই সে আমার মেয়ের ধারে কাছে ঘেঁষত না, আর খালি কাঁদত। আমার মেয়ের ঘর থেকে কাজের লোকেরা কুকুরটার গর্জন শুনতে পায় ওই সেদিন সন্ধ্যাবেলাতেই। তারপর ভেসে আসে একটা বিকট আর্তনাদ। মিনিট খানেকের মধ্যে তারা ছুটে গিয়ে দেখে আমার মেয়েটাকে মেরে পেটের থেকে মাংস খুবলে খাচ্ছে, আর বলে যাচ্ছে, বদের রেমেকে এই বাস। এবার আপনি বলুন ডাক্তারবাবু, আমি আপনার কাছে তাকে কি করে আনি? কাজের লোকেরাও সব এক এক করে পালাচ্ছে। প্লিজ কিছু করুন ডাক্তারবাবু, আমার মেয়ে মারা যাবে এভাবে। বাপ হয়ে চোখের সামনে কি করে মেয়েকে মরতে দেখি বলুন তো? কাজের লোকেদের ধারণা ওর উপর শয়তান ভর করেছে। আমি অশিক্ষিত হয়েও তা মানতে চাই না। ডাক্তার সেন মুখটা বেজার করে বললেন, বুলশিট। আচ্ছা, কাল বিকেলে আমি রাজুকে বলছি সব অ্যাপয়েন্টমেন্ট ক্যান্সেল করতে। আমি কালই যাব আপনার বাড়ি। ডাক্তার সেন আশ্বস্ত করলেন বিজন সাহাকে। তিনি কাগজ এগিয়ে দিয়ে বললেন, ঠিকানাটা এখানে লিখে দিন। রাত 2:10। ডাক্তার দেবায়ন সেনের অ্যাস্ট্রে উপচে পড়ছে সিগারেটের ফিল্টারে। পোড়া ফিল্টারগুলো জানান দিচ্ছে আজ তিনি কতটা উদ্বিগ্ন এবং চিন্তিত। তার কেরিয়ারে এটা যথেষ্ট চ্যালেঞ্জিং কেস বলেই তিনি মনে করেছেন। তিনি এর আগে বহু স্কিজোফ্রেনিয়া বা মাল্টিপল পার্সোনালিটি ডিসঅর্ডারের কেস সলভ করেছেন, কিন্তু এই অদ্ভুত কথাটা তাকে ভাবাচ্ছে। তিনি আবার মনে মনে বললেন, বদে রেমেকেই বাস। তাঁর পরিচিত মহলে যারা ভাষাতত্ত্বের ওপর কাজ করছে সবাইকে ফোন করা হয়ে গেছে ইতিমধ্যে। এর মানে জানতে রাশিয়ান, আইরিশ, সুইডিশ, স্প্যানিশ, জার্মান, ইতালিয়ান কোনো ভাষার মধ্যেই এর কোনো সূত্র পাওয়া যায়নি। অবশেষে তিনি নিজেই উইকিপিডিয়ার দ্বারস্থ হয়েছেন এবং 11:30 থেকে এই রাত 2:10 অবধি কোনো কিছুই উদ্ধার করতে পারেননি যেটা তাকে আশা দেখাতে পারে। আরেকটা বিষয় তাকে ভাবাচ্ছে, তা হলো মেয়েটার নাকি পুরুষালী গলার স্বর হয়েছে। সেটা অবশ্য মেয়েটাকে দেখলে অনেকটা ক্লিয়ার হবে। হতেই পারে চিৎকার করতে গিয়ে তার কোনো ভোকাল কর্ডে সমস্যা হয়েছে, যার জন্য গলার স্বরের পরিবর্তন ঘটেছে। আর কিছু ভাবতে ভালো লাগছে না ডাক্তার দেবায়ন সেনের। তিনি ঘুমিয়ে পড়লেন। একটা ভয়ানক স্বপ্ন দেখলেন ঘুমের মধ্যে ডক্টর দেবায়ন সেন। তিনি দেখলেন মর্গে পিসির লাশ শোয়ানো আছে। পিসি মৃত, তাও কথা বলার শক্তি আছে। তিনি বলছেন, বাবা আমায় বাঁচা, বাবা আমায় বাঁচা। দেবায়ন জিজ্ঞেস করছেন, পিসি 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 তোমায় কে কষ্ট দিচ্ছে? পিসি পিসি আমায় বলো, আমায় বলো। পিসি তার মৃত শরীর নাড়াতে পারছেন না। মুখে বলছেন, ওই যে ওই যে ওই দেখ দেখ ওরা আসছে আসছে, ওই যে ওই যে। তিনি ঘাড় ফিরিয়ে স্পষ্ট দেখতে পাচ্ছেন আশেপাশের খাটে শুয়ে থাকা মরাগুলো উঠে বসছে এক এক করে। তাদের পচা গলা শরীর নিয়ে এগিয়ে আসছে ওদের দিকে। প্রায় কাছাকাছি এসে গেছে তারা। তাদের শীতল শরীরের স্পর্শ দেবায়নের গায়ে লাগছে। তিনি উঠে পালাচ্ছেন। পিসির চিৎকার শোনা যাচ্ছে পেছন থেকে।
আমাকে বাঁচা বাবা, আমার সোনা, আমার আমাকে বাঁচা, বাঁচা আমারে। তিনি দৌড়চ্ছেন, নিজেকে প্রাণপণে বাঁচাতে তিনি দৌড়চ্ছেন। দুম করে ঘুমটা ভেঙে গেল দেবায়ন সেনের। কি বিশ্রী স্বপ্ন! বাপরে, মনে মনে ভাবলেন তিনি। তার সাবকনসিয়াস মাইন্ড কোনো কারণে ডিস্টার্বড, না হলে এ জাতীয় স্বপ্ন দেখার কথা নয়। তিনি বেডসাইড ক্লকটার দিকে তাকালেন। 6:15। আজ একটু দেরি হয়ে গেছে। উষ্ণ গরম জলে হাফ পাতিলেবু চিপে দিলেন। এক নিঃশ্বাসে ঢকঢক করে শেষ করলেন তিনি জলটা। তারপর ঘর সংলগ্ন ওয়াশরুমে ঢুকে পড়লেন। মিনিট 10 পরে বেরিয়ে এলেন ট্র্যাক স্যুট পরে। ফ্ল্যাট লক করে বেরিয়ে পড়লেন পার্কের উদ্দেশ্যে। এটা তার রোজকার রুটিন, নড়চড় হয় না। বাড়ি ফিরতে আজ 8টা বাজল। নিয়ম ভাঙা ডাক্তার সেনের স্বভাব বিরুদ্ধ ব্যাপার, কিন্তু সমস্যা হয়ে গেছে কাল রাতে অতক্ষণ জেগে থাকা। কমলার মা চলে এসেছে এতক্ষণে। দেবায়নের ব্রেকফাস্ট তিনি নিজেই তৈরি করে নেন। আজ এত বেলায় ডাক্তারবাবুকে ফিরতে দেখে কমলার মাও একটু অবাক হল। কমলার মায়ের কাছে দেবায়ন 1 কাপ চা চাইলেন। তিনি আনমনে খবরের কাগজ খুলতে শুরু করলেন। কমলার মা চাটা দিয়ে ওর মুখের সামনে কিছুক্ষণ দাঁড়ালো। কিছু বলবে? জিজ্ঞেস করলেন দেবায়ন। না বাবু, জিজ্ঞাসা করছিলাম জল খাবার কিছু দিমু কি না। তুমি কি আমায় জল খাবার দাও? না মানে এত দেরিতে আপনি দৌড় দিয়া ফেরেন না তো, তাই। না, তুমি বরং খাবার বানিয়ে চলে যাও। আমাকে তাড়াতাড়ি খেয়ে বেরোতে হবে, নাহলে হাসপাতালে পৌঁছতে লেট হবে। চাটা শেষ করে একটা সিগারেট ধরিয়ে ওয়াশরুমে ঢুকে যায় ডাক্তার দেবায়ন সেন। এইটুকুই কথোপকথন হয় তার সঙ্গে কমলার মায়ের। বেশিরভাগ তাও হয় না। খাওয়া দাওয়া দ্রুত শেষ করে হাসপাতালের উদ্দেশ্যে গাড়ি চালিয়ে রওনা হয় ডাক্তার দেবায়ন সেন। গাড়ি তিনি নিজেই ড্রাইভ করেন। এতদিনে তার কোনো ড্রাইভারের প্রয়োজন হয়নি। ড্রাইভার রাখলে তার হাজার ফ্যাকড়া। মাইনে দাও, বোনাস দাও, ওভারটাইম দাও, তার উপর আছে তেল চুরি। তাই সেই ঝামেলা আর রাখেননি দেবায়ন। কি বা দরকার? হাসপাতালের মাইনে, চেম্বার আর মাসে 1 দিন মেন্টাল হেলথ ক্লিনিক থেকে যা আয় তা একা মানুষের জন্য যথেষ্ট। 36 বছর বয়সে তার একার জীবনে আর কিছু দরকার নেই। যা অতিরিক্ত থাকে তা তিনি দান করেন একটা ক্যান্সার ফাউন্ডেশনকে। এভাবেই তো চলে যাচ্ছে দিন। এমনি করেই যদি যায়, যাক না। হাসপাতালের আউটডোরে আজ উপচে পড়া পেশেন্ট ছিল। তিনি বা বোধিসত্ত্ব মজুমদার কেউ আজ 1 কাপ চা খাওয়ারও সময় পাননি। আউটডোর শেষ হতে হতে বেলা 5টা হয়ে গেল আজ। বাথরুমে গিয়ে ভালো করে চোখে মুখে জল ছেটালো দেবায়ন। পেছন থেকে হালকা ইয়ারকির আমেজে বোধিসত্ত্ব বলল, কি গুরু, আজ একটু ক্লাবে যাবে না নাকি? আরে না রে, আজ হবে না, নেক্সট উইক কর। দেবায়ন জবাব দিলেন। ঠোঁট বেঁকিয়ে হেসে বোধিসত্ত্ব আবার ঠাট্টার মেজাজে বলল, কেন গুরু, যখনই অফার দিই একেবারে না বলে দাও। কি করো একা একা? দেবায়ন হাসে তার কথায়। বোধিসত্ত্ব আবার বলে, তাও যদি সংসার করতে। মা রে মা, হারে কালি পড়ে গেল একেবারে। আজ এই দাও, কাল ওই দাও। আরে বাবা, আমি যদি সব দেব তাহলে তোমার বাবা কি দিল? তারা বহাল তবিয়তে মেয়েকে আমার ঘাড়ে তুলে দিয়ে আজ মিশর, কাল মুসৌরি এই করে বেড়াচ্ছেন। বোঝো কাকে বলে সংসারের গুতো। তিনি বোধিসত্ত্বকে বলেন, আরে প্রমিস প্রমিস, পরের সপ্তাহে ক্লাবে যাবই, দেখিস অনেকদিন সাঁতারও কাটা হয়নি। আর চোখে হাতঘড়িটা দেখেন দেবায়ন। 5:30 প্রায় বেজে গেছে। তার আজ বিকেলের চেম্বার অফ। আজ তাকে যেতে হবে শতরূপা নামের মেয়েটাকে দেখতে, যে কিনা ভীষণ অসুস্থ। দেবায়ন সেন হাসপাতালের করিডোর বেয়ে লিফটের দিকে এগিয়ে যান। সুইচ টেপেন লিফটের। ঘর ঘর শব্দে লিফট ওপর দিকে উঠে আসে। তিনি উঠে পড়েন লিফটে। নেমে এসে পার্কিং লট থেকে গাড়িটা বের করে
বেরিয়ে পড়েন নিউ আলিপুরের উদ্দেশ্যে। আকাশ আবার মেঘলা করেছে। পার্ক সার্কাস ক্রসিং পার করার সময় ঝমঝম করে শিলাবৃষ্টি নামল। ট্রাফিক জ্যাম কাটিয়ে নিউ আলিপুর ঢুকতে ঢুকতে সন্ধে 7:30 বেজে গেল। বাড়ি খুঁজে পেতে খুব একটা অসুবিধে হলো না ডাক্তার দেবায়ন সেনের। বাড়ির সামনের রাস্তায় পায়চারি করছিলেন বিজন সাহা। দেবায়নকে দেখতে পেয়ে 2 হাত তুলে আপ্যায়ন জানিয়ে বাড়ি নিয়ে এলেন তিনি। দারুণ সুন্দর বাড়িটা, পরতে পরতে বনেদিয়ানার ছাপ, চারিদিকে বাগান, যা দেখে বোঝা যায় রীতিমতো খাটাখাটনি করা হয় বাগানের পেছনে। দেবায়ন বিজন সাহাকে বললেন, আপনাদের বাগানটা ভারী সুন্দর। কি আর বলি ডাক্তারবাবু, মিমি বাগানটা পরিষ্কার করে সাজিয়ে গুছিয়ে রাখতো। বললেন বিজন সাহা। আবার বললেন, ও সরি, মিমি হলো শতরূপার ডাক নাম। চা কফি কিছু বলি ডাক্তারবাবু? হ্যাঁ, চা চলতে পারে। আনমনেই বলেন দেবায়ন। তারপর তিনি সরাসরি বলেন বিজন সাহাকে, মিস্টার সাহা, ইফ ইউ ডোন্ট মাইন্ড, আমি কি পেশেন্টকে দেখতে পারি? বিজন সাহা বলেন, মিমি উপরের ঘরে আছে, চাটা খেয়ে তারপর চলুন, যাওয়া যাবে। এই বৃষ্টিতে এতটা পথ ড্রাইভ করে এলেন। দেবায়ন সেন আপত্তি করেন না। সত্যিই তার খুব ক্লান্ত লাগছে। চা খেলে একটু নার্ভগুলো চাঙ্গা হয়ে যাবে। চা খেতে খেতে দেওয়ালে একটা ছবিতে দেবায়নের চোখ আটকে যায়। অপরূপা সুন্দরী একটা মেয়ের ছবি। অনেক তাবড় তাবড় সুন্দরী এর ধারে কাছেও আসে না। বিদেশি মেয়েদের মতো গায়ের রং, কালো খয়েরি মেশানো চুল ঢালে ঢালে বুক অবধি নেমেছে, তুলির টানে আঁকা চোখ, নাকটা আদুরে মেয়েদের মতো সামান্য বোঁচা, গোল মুখ, চোখের মণিটা একটু নীলচে। মোটমাট অপূর্ব সুন্দরী বলতে যা বোঝায় তাই। দেবায়ন বিজন সাহার উদ্দেশ্যে জিজ্ঞেস করলেন, উনি কে? বিজন সাহার চোখের কোণে একটু যেন জল চিকচিক করল। ওই আমার মেয়ে শতরূপা। ডাক্তার সেনের মুখটা কেমন মুচড়ে উঠল ছবিটা দেখে। এত সুন্দর দেবীদের মতো স্নিগ্ধতা যার মধ্যে, যে গাছ ভালোবাসে সে এত কষ্ট পাচ্ছে। আর কথা না বাড়িয়ে ডাক্তার সেন বললেন, চলুন ওকে দেখতে যাওয়া যাক। শ্বেত পাথরের সুন্দর কারুকাজ করা সিঁড়ি দিয়ে ওপরে উঠতে উঠতে বেশ শীত শীত লাগলো দেবায়নের। তাহলে বৃষ্টি আবহাওয়া পরিবর্তন করে দিয়েছে মনে মনে ভাবল দেবায়ন। বিরাট সেগুন কাঠের দরজা ঠেলে একটা ঘরে ঢুকলেন বিজন সাহা। হাত তুলে ডাকলেন ডক্টর সেনকে। দেবায়ন ঘরে ঢুকে বেশ ভালোই শীত অনুভব করলেন। ঘরটা প্রায় অন্ধকার, সবকটা জানলা দরজা বন্ধ ঘরটার। রাস্তার উজ্জ্বল ভেপার ল্যাম্পের আলো যতটুকু আলোকিত করছে ঘরটাকে, তার চেয়ে এতটুকু বেশি আলো নেই ঘরটায়। বিজন সাহা ঘরের আলো জ্বালালেন। হঠাৎ দেবায়ন শুনতে পেলেন একটা কর্কশ পুরুষ কণ্ঠ, আলো বন্ধ কর, আলো বন্ধ কর হারামজাদা, নাহলে নাহলে বদে নেমেগেই বাস, বদে নেমেগেই বাস। বিজন সাহা শান্ত কণ্ঠে অনুনয়ের সুরে বললেন, দেখ মামুনি, কে দেখা করতে এসেছে তোর সাথে। মেয়েটা ফিরল দেবায়নের দিকে। মেয়েটাকে দেখে দেবায়ন ভ্যাবাচাকা খেয়ে গেলেন। স্বর্গের পরীদের মতো সুন্দরী মেয়েটার এ কি অবস্থা! ছেঁড়া একটা নাইটি পরে আছে মেয়েটা, হাত দুটো দড়ি দিয়ে বাঁধা। কবজির কাছটায় দড়ির ঘষায় রক্ত জমে কালশিটে পড়ে গেছে। চোখগুলো কোটরে ঢুকে গেছে না ঘুমিয়ে ঘুমিয়ে। ঠোঁটের কষে লালা জমে জমে বিশ্রী ফ্যাকাশে হয়ে গেছে। ঠোঁট ফেটে রক্ত জমে রয়েছে। দাঁতগুলো হলুদ বর্ণ ধারণ করেছে। সুন্দর চোখ দুটোয় ভয়ানক পাশবিকতা। ওটার ততটা সুন্দর লাগছে না। মেয়েটা দেবায়নের দিকে ফিরে জিজ্ঞেস করল, কি চাস? কি চাস তুই মাকাল ফল? এই বলে ঘর কাঁপিয়ে বিকট হাসি হাসতে লাগল। দেবায়ন লক্ষ্য করলেন শতরূপার তার দিকে ফেরাটা বিদ্যুৎ গতির মতো ছিল।
20-21 বছর বয়সের একটা মেয়ের গলা অবিকল ছেলেদের মতো, শুধু ছেলেদের মতোই নয়, ডাকাবুকো মস্তানদের মতো। দেবায়ন বললেন, নমস্কার, আমি ডাক্তার দেবায়ন সেন। আপনার সাথে একটু কথা বলতে চাই। আপনার বাবা বললেন আপনি খুব অসুস্থ। ও বুদ্ধা কিছু জানে না, আমি অসুস্থ একেবারেই না। অসুস্থ ওর মেয়ে। আপনি কি ওর মেয়ে নয়? তোর তাই মনে হচ্ছে নাকি গাধা ডাক্তার? কথাটা ডাক্তার সেনের ইগোকে হার্ট করল, কিন্তু এটা পেশেন্ট বলছে। তার কথায় মনে করার কিছু নেই, কারণ ওর মন ওর বশে নেই। আপনার ব্লাড প্রেশারটা একটু চেক করার ছিল, করা যাবে? জিজ্ঞেস করছিস কেন? হাত পা তো বেঁধে রেখেছিস, যা খুশি কর, লুটে নে। মেয়েটা একটা বিশ্রী ইঙ্গিত করল। ডাক্তার সেন পাত্তা না দিয়ে প্রেশার মাপলেন। সামান্য হাই। ইলেকট্রনিক জ্বর মাপার যন্ত্রে উষ্ণতা এলো 102। প্রেশার মাপার সময় দেবায়ন মেয়েটার শরীরের স্পর্শ পেলেন, যেটা বরফের মতো ঠান্ডা। আশ্চর্য লাগলো দেবায়নের, এটা কি করে সম্ভব? গায়ে 102 টেম্পারেচার নিয়ে শরীর তো ঠান্ডা থাকার কথা নয়, তাহলে কি ব্যাপার? আমি কি একবার শতরূপার সাথে কথা বলতে পারি, মানে যদি আপনি অনুমতি দেন? দেবায়ন প্রশ্ন করেন তাকে। দেবায়ন তার অভিজ্ঞতায় দেখেছেন স্প্লিট পার্সোনালিটি বা মাল্টিপল পার্সোনালিটি ডিসঅর্ডার অথবা স্কিজোফ্রেনিক পেশেন্ট যারা, তারা মনে করেন তাদের মধ্যে অন্য কেউ বাস করছে। তাদের এমন সম্ভ্রমের সঙ্গে কথা বললে আসল মানুষটার সঙ্গে কথা বলা খুবই সহজ হয়। কেন রে গাধা? এই মেয়েটার প্রেমে পড়েছিস নাকি? এর সাথে শুবি নাকি? তার এই কথায় রীতিমতো কান গরম হয়ে যায় দেবায়ন সেনের। সাধারণত এইরকম পেশেন্ট তিনি এর আগে দেখেননি। এভাবে নোংরা কথা তার সঙ্গে খুব অস্বাভাবিক স্কিজোফ্রেনিক পেশেন্টও বলেনি কোনোদিন। দেবায়ন আবার বললেন, যদি আপনি ওর সাথে কথা বলতে দেন তাহলে আমি আপনার কষ্ট কিছুটা লাঘব করতে পারি। আবার একবার ঘর কাঁপিয়ে হাসল মেয়েটা। সেই হাসির শব্দ কোনো মানুষের হওয়া সম্ভব নয়, তবুও মানুষের মস্তিষ্ক অনেক বিভ্রান্তির জগৎ সৃষ্টি করতে পারে। এ কথা জানা আছে ডক্টর দেবায়ন সেনের। তিনি বিন্দুমাত্র বিভ্রান্ত হলেন না এই হাসির শব্দে। তিনি আবার বললেন, কি কথা বলতে দেবেন? না, দেব না। তুই বিলে হয় এখান থেকে, নাহলে খুন করে ফেলবো, খুন করে ফেলবো। এই মেয়েটাকে তো মারবই, তোকেও মারবো। চলে যা, চলে যা এখান থেকে, চলে যা। বদের এমেকেই বাস, বদের এমেকেই বাস। ডাক্তার দেবায়ন সেন বেরিয়ে এলেন ঘরটা থেকে। আজ আর বেশি কথা বলা যাবে না। স্প্লিট পার্সোনালিটি, স্কিজোফ্রেনিয়ারও লক্ষণ দেখা যাচ্ছে। খুব তাড়াতাড়ি প্রপার ট্রিটমেন্ট শুরু না হলে মেয়েটা নিজেকে হার্ট করতে শুরু করবে। ইনফ্যাক্ট নিজেকে শেষ করেও ফেলতে পারে, কথা শুনে যা মনে হচ্ছে। বিজন সাহা দরজার বাইরে দাঁড়িয়েছিলেন। দেবায়নকে বেরোতে দেখে দৌড়ে গেলেন দরজার কাছে। কি বুঝলেন ডাক্তারবাবু? তিনি প্রশ্ন করলেন। সম্ভাব্য ট্রিটমেন্টের কথা দেবায়ন জানালেন বিজন সাহাকে। প্রথমে তিনি কিছু ওষুধ চালাবেন, যার অ্যাকশনে রোগী দিনের বেশিরভাগ সময়ই ঘুমিয়ে থাকবে। এতে ফল হওয়ার কথা। তা যদি না হয়, শক ট্রিটমেন্ট, আর তখন দীর্ঘদিন হয়তো অ্যাসাইলামে থাকতে হবে। কথাটা শুনে বাচ্চাদের মতো কাঁদতে লাগলেন বিজন সাহা। দেবায়ন সান্ত্বনার ভঙ্গিতে বললেন, চিন্তা করবেন না মিস্টার সাহা, আমরা আছি। তিনি কি সব পেশেন্টের বাবাকেই এভাবে সান্ত্বনা দেন? না, তিনি কথাটা বলে বেশ চমকে গেছেন। কেন চমকে গেছেন তিনি জানেন না। তিনি বেরিয়ে এলেন বাড়িটা থেকে। ভীষণ ক্লান্ত লাগছে। জীবনে প্রথমবার একটা ড্রাইভারের প্রয়োজন তিনি অনুভব করলেন। দ্রুত বাড়ি ফিরতে চাইল তার চেতন অবচেতন সব কিছু। রাস্তা দিয়ে এভাবে তিনি কখনোই গাড়ি চালান না, আজ যেভাবে চালালেন। একটা কুকুরকে তিনি আরেকটু হলেই চাপা দিচ্ছিলেন। ফ্ল্যাটে ঢুকে
দেবায়ন দরজা বন্ধ করে দিলেন। অন্ধকার হাতড়ে হাতড়ে আলো জ্বাললেন। পিসির মিনি স্পিকারে তিনি ফোনটা অ্যাটাচ করে শুনতে লাগলেন এতক্ষণ ধরে চলা কথাগুলো। হ্যাঁ, তিনি তার ফোনের রেকর্ডিং ডিভাইস অন রেখেছিলেন ঘরে ঢোকা থেকে বেরোনো পর্যন্ত। তিনি কেন করলেন এসব? হ্যাঁ, তিনি প্রেমে পড়েছেন। তিনি ভালোবেসে ফেলেছেন সেই ছবির সুন্দরীকে। তাকে তিনি সারিয়ে তুলতে চান, তাকে তিনি ভালোবাসতে চান। এই একা রাতগুলোয় তাকে বুকে জড়িয়ে ঘুমোতে চান। তিনি বারবার শুনতে থাকেন মেয়েটার ভয়ানক কণ্ঠস্বর। তার কানে বাজতে থাকে, বদের এনেকেই বাস। আজ 10 দিন হলো শতরূপার ট্রিটমেন্ট চলছে, কিন্তু সেভাবে কোনো ইমপ্রুভমেন্ট দেখছেন না কেউ। এমনকি ডাক্তার দেবায়ন সেনও নিরাশ হয়ে পড়েছেন খানিকটা, কারণ ট্রিটমেন্টের ফলাফল আশাপ্রদ নয়। দেবায়ন চেষ্টা চালিয়ে একটা স্পেশাল মেন্টাল হেলথ ক্লিনিকে শতরূপার চিকিৎসার ব্যবস্থা করেছেন। দিন দুয়েক আগে রাতে একটা ভয়ঙ্কর ঘটনা ঘটেছে এই ক্লিনিকে। শতরূপার ঘরে এরপর থেকে নাইট গার্ড, আয়া, নার্স কেউ রাতে ডিউটি করতে চাইছেন না। দিনটা ছিল শুক্রবার। দেবায়ন প্রতি রাতে চেম্বার শেষ করে একবার আসেন শতরূপাকে দেখতে। নার্সদের সঙ্গে কথা বলেন, সারাদিনে মেডিসিন কি কি চলল দেখেন, যদি নতুন কিছু লাগে সেটা লিখে দেন। সে রাতেও তিনি ঢুকলেন শতরূপার কেবিনে। খাটে শতরূপাকে না দেখে একটু অবাক হলেন তিনি। এদিক ওদিক তাকে খুঁজতে লাগলো ওয়ার্ড বয়রা। অবশেষে তাকে পাওয়া গেল ক্লিনিকের স্টোর রুমে। মাথাটা হাঁটুর মধ্যে গুঁজে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছে সে। একটা ওয়ার্ড বয় এগিয়ে গিয়ে তার হাতটা ধরে তারপরেই ছিটকে দুপা সরে আসে। ছেলেটার চোখ মুখ দেখে মনে হয় সে খুব ভয় পেয়েছে। এগিয়ে যান ডাক্তার দেবায়ন সেন, মৃদু স্বরে ডাকেন, শতরূপা। মাথা তোলে মেয়েটা। সারা মুখে রক্ত লেগে আছে। গাল দুটো হিংস্র নখের আঁচড়ে রক্তে রক্তাকার। দাঁতে লেগে আছে চাপ চাপ রক্ত। হাতের অনেকটা মাংস খুবলে তুলে নেওয়া হয়েছে। ডাক্তার দেবায়ন সেন নার্সকে দ্রুত ডায়াজিপাম ইনজেকশন আনতে বললেন, আর দুজন বয়কে বললেন ওর হাত দুটো চেপে ধরতে। কি সাংঘাতিক ব্যাপার! মেয়েটা নিজের হাতের মাংস নিজেই খাচ্ছিল। আর একটু দেরি করে ফেললে ভেনে এফেক্ট করতো, এতে সে মারা যেতে পারত। ইনজেকশন দিতে গিয়ে প্রথমবার দেবায়ন মেয়েটার নিজের গলা শুনতে পেলেন। এই 20 দিনের মাথায় তার বাড়ি যাওয়া থেকে শুরু করে আজ অবধি তিনি তার গলার স্বর কোনোদিনও শোনেননি। তার কথা হয়েছে সেই পুরুষালী কণ্ঠস্বরের সঙ্গে। কি সুন্দর সেই স্বর! সেই ছবির রূপসী মেয়েটার কণ্ঠস্বর তো এমনই হওয়ার কথা। তাহলে কি সে কণ্ঠস্বর ফিরে পাচ্ছে? খুব দূর থেকে ভেসে আসছে একটা কথা। মেয়েটা তাকে বলছে, আমায় বাঁচান ডাক্তারবাবু, ও আমাকে মেরে ফেলবে, আমাকে বাঁচান, বাঁচান আমায়। দেবায়ন তাকে পাল্টা প্রশ্ন করে, শতরূপা কে মেরে ফেলবে? সে ঠোঁট ফাঁক করে কিছু বলতে যায় কিন্তু পারে না। জ্ঞান হারাতে থাকে কড়া ঘুমের ওষুধের প্রভাবে। কিন্তু ঘটনার তখনও অনেক বাকি ছিল। দেবায়ন তাকে প্রায় কোলে নিয়ে তার কেবিনের খাটে শুইয়ে দেয়। সেই সময় হঠাৎ কারেন্ট চলে যায়। দেবায়ন পকেট থেকে লাইটার বের করে সবে জ্বালিয়েছেন, তিনি দেখেন তার একেবারে মুখের সামনে শতরূপা দাঁড়িয়ে আছে। ফোঁস ফোঁস শব্দে তার শ্বাস পড়ছে সাপের মতো। বেরিয়ে আছে তার জিভ, দাঁতে লেগে থাকা রক্তে তাকে বিভৎস দেখাচ্ছে। হাতের আঙুলগুলো বেঁকে গেছে। ক্ষিপ্র গতিতে এগিয়ে সে ডাক্তারের ঘাড় চেপে ধরল। ছাড়াতে পারলেন না দেবায়ন সেন। তার কঠিন শক্ত আলিঙ্গনে শরীর অবশ হতে লাগলো দেবায়নের।
লকলকে জিভ দেবায়নের ঠোঁট ফাঁক করে ঢুকে যেতে চাইল। ভাগ্য ভালো ছিল দেবায়নের, সেই সময় কেবিনে ঢুকে পড়ে দুজন ওয়ার্ড বয়। তারা শতরূপাকে ছাড়িয়ে খাটের সঙ্গে বেঁধে দেয়। অবশ হয়ে আসা অবস্থাতেও দেবায়ন শুনতে পান সেই পুরুষালী ভয়ানক কণ্ঠস্বর। সে বলে চলেছে, আয় আয় ডাক্তার আয়, মজা লুটবি আয়, মেরে ফেলবো মেরে ফেলবো, বদে নেমে গেই বাস, বদে নেমে গেই বাস। সেদিনের কথা আজ মনে পড়লেও গাটা শিরশির করে উঠছে দেবায়নের। তার মনোবিজ্ঞানের ব্যাখ্যায় দেখতে গেলে স্প্লিট পার্সোনালিটির ক্ষেত্রে এরকম হওয়া সম্ভব, কারণ শতরূপার নিজস্ব সত্তা মুক্তি চাইছে এই যন্ত্রণা থেকে। আবার তার মধ্যে যে সত্তাকে সে জাগিয়ে রেখেছে, সেই সত্তাটা না পাওয়া কোনো জায়গা থেকে খুব স্যাডিস্টে রূপান্তরিত হয়েছে। কিন্তু যেসব কারণ স্যাডিস্ট নেচারের জন্য কাজ করে, তার কোনোটাই মেয়েটার ক্ষেত্রে খাটে না। তার বাবা মা, আত্মীয়, বন্ধু বান্ধবদের সঙ্গে কথা বলে দেবায়নের তাই মনে হয়েছে 1 মাস 20 দিন আগে, শান্তিনিকেতন যাওয়ার আগে অবধি সে ছিল দারুণ প্রাণোচ্ছল একটা মেয়ে। হাসি ঠাট্টা, মজা, গান, সিনেমা এইসবই ছিল তার জীবন। দুঃখ কাকে বলে তাই সে জানত না। কেউ কাঁদলেও নানা মজার কথা বলে সে হাসিয়ে দিত তাকে। এসব ভাবতে ভাবতে দেবায়নের মাথায় প্রথমবার একটা চিন্তা এলো, তিনি যদি সত্যিই শতরূপাকে ভালোবেসে থাকেন, তাহলে এত মনোবিজ্ঞানের কচকচানির কি প্রয়োজন? পিসিকেও কি যথেষ্ট সুখ দিতে পেরেছেন তিনি? দিয়েছেন শুধু কঠিন কঠোর চিকিৎসা, কেমোথেরাপির যন্ত্রণা। এই যন্ত্রণা পিসিকে আরো তাড়াতাড়ি তার কাছ থেকে দূরে নিয়ে গেছে। শতরূপাকে তিনি কিছুতেই দূরে যেতে দেবেন না, কিছুতেই না। কিভাবে শতরূপাকে মুক্তি দেওয়া যায় তার এই সাংঘাতিক কষ্ট থেকে ভাবতে লাগলেন দেবায়ন। তার এই ভাবতে গিয়ে হঠাৎ তার মনে পড়ল ডক্টর শিবশঙ্কর দত্তের কথা। গত রাতে রাজস্থান সাইক্রিয়াট্রি কনফারেন্সে ওর স্পিচ খুব হাততালি পেয়েছিল। ওর টপিকটাও ছিল একেবারে অন্যরকম। বিষয়বস্তু ছিল স্প্লিট পার্সোনালিটি অ্যান্ড ডেমনিক পজেশন। অনেক দিকপাল ডাক্তাররা বেশ হাসাহাসি করেছিল এই কথায়, আবার বেশ হাততালিও পড়েছিল। একবার তার সাথে কেসটা নিয়ে ডিসকাস করা যেতে পারে। দেবায়ন শুনেছিলেন তার চিকিৎসা পদ্ধতি একটু অদ্ভুত। দেবায়ন খুঁজতে শুরু করলেন ডাক্তার দত্তকে। প্রথমে নেটের দুনিয়ায় পাওয়া গেল না ডাক্তার দত্তকে, তারপর ইয়েলো পেজে, সেখানেও নিরাশ হলেন তিনি। আত্মপ্রচার বিমুখ মানুষ খুঁজে পাওয়া খুবই কঠিন কাজ, এটা মজ্জায় মজ্জায় টের পেলেন দেবায়ন। অবশেষে দেবায়ন তাকে খুঁজে পেলেন এক মেডিকেল রিপ্রেজেন্টেটিভের তৎপরতায়। সেই ছেলেটা জোগাড় করে দিল সেই কনফারেন্সে যোগদান করা প্রত্যেকটা ডাক্তারের ডিটেলস। জানা গেল ডক্টর শিবশঙ্কর দত্ত থাকেন ডানলপ মহামিলন মঠের পাশাপাশি সবেদা বাগান অঞ্চলে। মনসেবা মেন্টাল ক্লিনিকের বাইরে সামান্য বৃষ্টিতেই জল দাঁড়িয়ে যায়। তাই আজ তো মহাবর্ষণের দিন, রাস্তায় প্রায় কোমর সমান জল দাঁড়িয়েছে। ছোট 10 কেবিনের এই মেন্টাল ক্লিনিকটার সংলগ্ন একটা ডক্টরস চেম্বার আছে। সেটায় বসে আনমনে বৃষ্টি দেখতে দেখতে সিগারেট খাচ্ছেন ডক্টর দেবায়ন সেন। চেম্বারটার পাশের 2 কেবিনের পরেই 3 নম্বর ঘরটায় আছে তার পেশেন্ট, তার কামনা, শতরূপা। তার 36 বছরের একলা জীবনে যে মেয়েটা প্রথম প্রেমের বাতাস বয়ে এনেছে। কি ভীষণ অসুস্থ সে, দিন দিন শেষের দিকে এগিয়ে চলেছে ওর জীবন। ডাক্তার দেবায়ন সেন শেষ চেষ্টার জন্য ডক্টর শিবশঙ্কর দত্তকে ফোন করেছিলেন। তিনি নিজেই দেখা করতে চেয়েছিলেন ডাক্তার দত্তের সঙ্গে, কিন্তু ডাক্তার দত্ত কেসের সবটা শুনে সরাসরি পেশেন্টকে দেখতে চেয়েছেন। আজই সেই দিন, আজই তার আসার কথা। দেবায়ন মনে মনে বিরক্তি অনুভব করছেন, কারণ এই বৃষ্টি জলে যদি ডাক্তার দত্ত না আসেন। ঘড়ির দিকে তিনি দেখলেন 7:15 বাজে। ডাক্তারের আসার সময় 6টা, যে সময়টা অনেক আগেই পার হয়ে গেছে। চেম্বারের দরজায় টোকা পড়ল। ভারী স্বরে কেউ জিজ্ঞেস করলেন, আসতে পারি?
নিজের সিট ছেড়ে উঠে দাঁড়ালেন দেবায়ন। সারা মাথা টাক, মুখে সাদা দাড়ির জঙ্গল। সেই চেনা মুখ নিয়ে দাঁড়িয়ে আছেন ডক্টর শিবশঙ্কর দত্ত। দেবায়ন ওকে সামনের গদি চেয়ারে বসালেন। একজন বয়কে ডেকে কফির কথা বললেন। এত ব্যস্ত হওয়ার কোনো কারণ নেই, আপনি আমাকে রিপোর্টগুলো একবার দেখান পেশেন্টের। দেবায়ন এগিয়ে দিলেন শতরূপার ফাইলটা। কফি বোধহয় রেডিই ছিল। ফাইলটা হাতে নিতে নিতেই ডাক্তার দত্তর সামনে কফি সার্ভ করা হলো। উনি দেবায়নকে উদ্দেশ্য করে বললেন, ডক্টর সেন, একটু বৃষ্টিতে আটকে গিয়েছিলাম। আই হোপ ইউ ডোন্ট মাইন্ড। দেবায়ন হালকা একটা হাসি ফেরত দিয়ে জানালেন যে তিনি কিছু মনে করেননি। মুখে বললেন, ও প্লিজ স্যার। খুব মনোযোগ দিয়ে রিপোর্টটা দেখছিলেন ডক্টর দত্ত। মাঝে মাঝে উষ্ণ কফির কাপে চুমুক দিচ্ছিলেন। দেবায়ন দেখতে পেলেন মিনিট দুয়েক রিপোর্ট স্টাডি করার পর ডাক্তারের কপালে চিন্তার ভাঁজ পড়ল। ফাইলটা বন্ধ করে উনি দেবায়নের দিকে তাকালেন। পকেটে হাত দিয়ে কিছু খুঁজলেন, কিন্তু পেলেন না। দেবায়ন ব্যাপারটা কিছুটা বুঝতে পেরে এগিয়ে দিলেন সিগারেটের প্যাকেট। উনি ধন্যবাদ দিয়ে সিগারেটটা ধরিয়ে কথা বলতে শুরু করলেন। তুমি বয়সে আমার থেকে অনেকটাই ছোট, তাই তুমি করেই বলছি, ডোন্ট মাইন্ড। দেবায়ন হাসলেন। দেখো, একটা জিনিস আশ্চর্য লাগছে কিনা তোমার সেটা জানি না, কিন্তু আমার লাগছে। ব্লাডে WBC দারুণভাবে ফল করছে, যার কোনো ব্যাখ্যা প্যাথোলজিক্যাল রিপোর্টে পাওয়া যাচ্ছে না, এবং তোমার হাতে পেশেন্ট আসার অনেক আগে থেকে এর ওষুধ চলছে, বাট নো ইমপ্রুভমেন্ট। যাই হোক, এই যে অন্য ভাষায় কথা বলা, পুরুষালী ভয়েস, এগুলো ব্যাখ্যা আমার কাছে কিছুটা ক্লিয়ার। আর আমি ফাইলটা পড়ে এটাও বুঝতে পারছি হাতে সময় বেশি নেই। শি উইল ডাই সুন। আমি নিচে একবার পেশেন্টের সঙ্গে কথা বলতে চাই। 3 নম্বর কেবিনটা আজ ভীষণ নিস্তব্ধ। হিল হিলে একটা শীতল বাতাস চড়ে বেড়াচ্ছে ঘরের এ মাথা থেকে ও মাথা। মেয়েটা আধশোয়া অবস্থায় দেওয়ালের একটা টিকটিকির দিকে চেয়ে আছে। চোখের দৃষ্টিতে খেলা করছে লোভ। দেওয়ালের ওই ক্ষুদ্র প্রাণীটাও যেন চলার শক্তি হারিয়ে ফেলেছে, ছটফট করছে। এক জায়গায় মেয়েটার ভেতর থেকে একটা পাশবিক ঘরে শব্দ বেরিয়ে আসছে। দেবায়ন আর ডাক্তার দত্ত ঘরে প্রবেশ করলেন। ক্ষিপ্র দৃষ্টিতে মেয়েটা দেবায়নের দিকে তাকালো। ছাড়, ছাড় আমাকে। আমাকে বেঁধে রেখেছিস কেন? আমাকে কেন বেঁধে রেখেছিস কুত্তাগুলো? ছেড়ে দে, একবার ছাড়, একবার ছেড়ে দেখ কি করি, দেখ, ছাড়। সে বলল। তার কথায় দেবায়ন কোনো উত্তর দিলেন না। দেবায়ন সরাসরি নিজের কথা জানালো তাকে। ইনি ডাক্তার শিবশঙ্কর দত্ত, উনিই তোমার সঙ্গে কথা বলবেন একটু। নামটা শুনে মেয়েটা একটু কুঁকড়ে গেল যেন মনে হলো। প্রশ্ন করলেন ডাক্তার দত্ত, কেমন আছো শতরূপা? ভালো আছি না খারাপ আছি জেনে তুই কি করবি বুড়া? এভাবেই উত্তর আসবে আশা করেছিলেন ডাক্তার দত্ত। তিনি হেসে জবাব দিলেন, না না, কিছুই করব না। আমাকে ছেড়ে দিতে বল, আমাকে ছাড়তে বল, নাহলে এই মেয়েটাকে আমি মেরে দেব, মেরে দেব। বদে নেমে গেই বাস, বদে নেমে গেই বাস। এই কথাটার মানে কি যেটা তুমি বলছো? জিজ্ঞেস করলেন ডক্টর দত্ত। আকাশ ফাটানো হাসি হাসল মেয়েটা ভয়ঙ্কর পুরুষালী কণ্ঠে। গাধা ডাক্তার, মানেটা নিজে বের কর। তুমি কে? কেন মেয়েটাকে নষ্ট করে দিচ্ছ? কেন মেয়েটাকে কষ্ট দিচ্ছ? ডাক্তার দত্তের এই প্রশ্নে দেবায়নও কিছুটা চমকে গেল। এত বড় ডাক্তার হয়েও কি ডাক্তার দত্ত ভূতের ভট্টর মানেন? দেবায়ন ভাবল মনে মনে। কি হলো, জবাব দিচ্ছ না কেন? বলো তুমি কে? আবার প্রশ্ন করলেন ডাক্তার দত্ত। ভয়ঙ্কর হাসি হাসতে শুরু করলো মেয়েটা। দমকা একটা হাওয়া ঘরে খেলা করতে লাগলো। দরজার ছিটকিনি খুলে দুমদাম শব্দে পাল্লাগুলো আঘাত করতে লাগলো নিজেদের মধ্যে। ঘরের তাপমাত্রা অস্বাভাবিক কমে গেল।
মেয়েটার বেডটা একবার শূন্যে উঠে আবার দুম করে মাটিতে পড়ল। যা দেখছেন সেটা দেবায়নের বিশ্বাসের বাইরে। মেয়েটা জবাব দিল, গাধা ডাক্তারগুলো, কেউ কেউ বুঝতে পারবে না আমি শয়তান, আমি শয়তান। তার কথা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে ঘরের সব কিছু ভীষণ জোরে নড়ে উঠল। তার ব্যাঁকা ব্যাঁকা আঙুলের ভোঁতা নখগুলো দিয়ে তছনছ করতে লাগলো বিছানা, বালিশ, তোশক সব কিছু। দেবায়ন দ্রুত মেয়েটার স্যালাইন চ্যানেলে পুশ করে দিলেন ডায়াজিপামের সিরিঞ্জ। তারা বেরিয়ে এলেন 3 নম্বর কেবিন থেকে। দেবায়নকে ডাক্তার দত্তর অবজারভেশন সম্পর্কে জানতে হবে। কি মনে করছেন এই প্রাজ্ঞ ডাক্তারটি, যিনি তার জীবনে নানা সময় এই ধরনের অনেক ঘটনার সম্মুখীন হয়েছেন? চোখ বুজে আছেন ডাক্তার দত্ত। এক মনে কি যেন ভেবে যাচ্ছেন তিনি। দেবায়ন তার দিকে চেয়ে আছেন। কখন তিনি কথা বলবেন সেই অপেক্ষায় আছেন তিনি। অধৈর্যের মতো মাঝে মাঝে তিনি হাতঘড়ির দিকে দেখছেন। বেশ কিছু সময় পর চোখ খুললেন ডাক্তার দত্ত। সরাসরি দেবায়নকে জিজ্ঞেস করলেন, টেমনিক পজিশন সম্পর্কে তোমার কতদূর জানা আছে? দেবায়ন একটু গুছিয়ে নিলেন নিজেকে উত্তর দেওয়ার আগে। তারপর বললেন, স্যার, বর্তমান যুগে এটা আমার কাছে একটা অর্থহীন ব্যাপার। যেখানে সাইকিয়াট্রি এত উন্নতি করেছে সেখানে এসব নিয়ে কেউ ভাবে না। এর মেজর পার্টগুলো আমরা আজকাল অসুখের নিরিখেই দেখি, যার জন্য স্প্লিট পার্সোনালিটি, মাল্টিপল পার্সোনালিটি ডিসঅর্ডার, স্কিজোফ্রেনিয়া এসব রোগের মধ্যেই পড়ছে, যেগুলো হয়তো 10 বছর আগে হলেও রোগের বদলে মানুষ ভূতে ধরাই বলত। এর নেচার এপিলেপসি, কনভার্সন ইত্যাদি, যেটা আমরা শতরূপার মধ্যেও দেখেছি। এই যে খাট বিছানা কাঁপানো, এইসব তো হচ্ছে টেম্পোরাল লোবের ডিসফাংশন থেকে, যা কিনা এপিলেপটিক। আর রোগটার নাম বলা যেতে পারে ডিসোসিয়েটিভ আইডেন্টিটি ডিসঅর্ডার। কি আমার ডায়াগনোসিস ঠিক আছে? চোখ বুজে শুনছিলেন ডাক্তার দত্ত। তিনি চোখ খুললেন, মুচকি হাসলেন, তারপর বললেন, তোমার কথা 100% ঠিক, কিন্তু সমস্যা হলো চিকিৎসা পদ্ধতি নিয়ে। তোমার মতো করে চিকিৎসা যদি তুমি করে যাও, রোগী ঠিক হতে সময় কতদিন লাগবে বলে মনে হয়? দেবায়ন উত্তর দিল, শিল টেক সাম টাইম। ডাক্তার দত্ত আবার মুচকি হাসলেন, তারপর আবার বললেন, তোমার কি মনে হয় ওর কাছে অত সময় আছে? আমাদের যা করতে হবে তাড়াতাড়ি করতে হবে। এই টেমনিক পজিশন আজকের বিষয় নয়। 1611 সালে দক্ষিণ ফ্রান্সে কিছু নান বা সন্ন্যাসিনী শয়তানের ভরের শিকার হয়, যার প্রধান দোষী ছিলেন ফাদার লুইস গাউফ্রিদি। এবার এর পুনরাবৃত্তি দেখা যায় লাউডন, ফ্রান্সে 1634 সালে। একদল আর্সুলাইন সন্ন্যাসিনী বা নান স্বীকার করেন তারা শয়তানের দ্বারা পরিচালিত বা তাদের দেখা পেয়েছেন। এরপর ক্যাথলিক চার্চ তা খতিয়ে দেখে এবং স্থানীয় এক পূজারীকে এর জন্য দায়ী করা হয়, যার নাম আরবেইন গ্র্যান্ডিয়ার। তাকে কঠিন দণ্ডও ভোগ করতে হয়। 1639-এ আমেরিকায় ডরথি টালবি মৃত্যুদণ্ড দেওয়া হয় নিজের 3 বছর বয়সী কন্যাকে হত্যা করার জন্য। ট্রায়ালে তিনি বলেন তার ওপর শয়তানের নির্দেশ ছিল এটা করার। এবার 80-20 শতকের কথায় 1940 সালে আমেরিকায় রোনাল্ডো নামে একটি 14 বছরের ছেলেকে বাঁচানোর জন্য চার্চ এক্সোসিজমের নির্দেশ দেয়, যার ওপর শয়তানের ভর হয়েছিল। আমরা এই তথ্য রেমন্ড বিশপের রেকর্ড থেকে জানতে পারি। 60-এর দশকের একটা ঘটনাও খুব নাড়াচাড়া দেয় সকলকে। সেটা ছিল অ্যানালিস মাইকেল নামে একটি জার্মান মেয়ের ঘটনা। তার পরিবার এবং চার্চ মনে করেছিল তার ওপর শয়তানের ভর ছিল। পরে জানা যায় এটা সম্পূর্ণ মানসিক রোগের কারণে মৃত্যু। এটা নিয়ে একটা ইংরেজি ছবিও হয়েছে। এরকম বহু বহু ঘটনা খুঁজলে পাওয়া যাবে। আমার এত সব বলার উদ্দেশ্য শয়তানের অস্তিত্বকে প্রতিষ্ঠা করা নয়, কিন্তু চিকিৎসা পদ্ধতিতে ধর্মীয় অনুশাসনে অনেক সময় ফল হয় দ্রুত। তাই যদি তুমি কিছু না মনে করো, আমরা এই বিষয়ে একবার ভেবে দেখতে পারি। থামলেন ডাক্তার দত্ত। কিন্তু জার্মান মেয়েটি, ওই কি যেন নাম, ওই অ্যানালিস মাইকেল, হ্যাঁ,
ক্ষেত্রে তো উল্টো ফল হয়েছে দেখছি। কথাটা বলে কিছুক্ষণ ডাক্তার দত্তের দিকে চেয়ে থাকলেন দেবায়ন। তুমি ঠিক বলছো, কিন্তু যদি ধরো আমরা একই সাথে দুটোই চালাই, মানে প্রপার মেডিকেশন আর রিচুয়ালস, তাহলে পেশেন্টের স্বার্থে কি তোমার কোনো আপত্তি আছে? মাইকেলের ক্ষেত্রে আমরা দেখি চিকিৎসাকে অস্বীকার করা, আমরা এক্ষেত্রে সেটা করব নাকি? কোনো আপত্তি থাকলে বলো। অন্য কোনো পেশেন্ট হলে দেবায়ন হয়তো আরও কিছুদিন রিস্ক নিত, কিন্তু এক্ষেত্রে তিনি বললেন, হ্যাঁ ওকে, আমি রাজি। আপনি দয়া করে আপনার মতো ট্রিটমেন্ট শুরু করুন। ওকে, দেন কাল থেকে তুমি হালকা এপিলেপটিক ড্রাগ আর কিছু মাসল রিকাউন্ট্যান্ট শুরু করো ওর সাথে। আমি আমার ট্রিটমেন্ট শুরু করব, ঠিক আছে? আর তার আগে জানতে হবে শান্তিনিকেতন গিয়ে কি হয়েছিল। মেয়েটার বাবার সাথে কথা বলে সব খবর নাও, তারপর আমাকেও জানাও। আর হ্যাঁ, আমার সাথে দীপক রুদ্র বলে একজন সহযোগিতা করবে। এ নিয়ে তোমার কোনো আপত্তি আছে? সে কিন্তু তন্ত্রমন্ত্র এইসব নিয়ে কাজ করে। দেবায়নের মনে একটু কিন্তু হলো, তবে মুখে সে বলল, আমি রাজি। কাল থেকে তাদের নতুন আশা নিয়ে এগোতে হবে। দুজনের চেম্বার থেকে বেরিয়ে এলেন। দেবায়ন উঁকি দিল 3 নম্বর কেবিনে। ডায়াজিপামের কড়া ডোজে ঘুমোচ্ছে শতরূপা। রাস্তার জল নেমে গেছে। তারা যে যার গাড়িতে উঠে বসলেন। সুন্দর করে কাটা নখগুলোর দিকে চেয়ে আছে মেয়েটা। মাথা সেই জন্যই নিচু। দেবায়ন লক্ষ্য করছেন তাকে। মেয়েটার নাম দেবীনা। শতরূপার সঙ্গে একসাথে পড়ে কলেজে, আর শান্তিনিকেতনেও গিয়েছিল তারা একসঙ্গে। দরজা ঠেলে আজ অনুমতি না নিয়েই ঘরে ঢুকলেন ডাক্তার শিবশঙ্কর দত্ত। সঙ্গে একজন বেঁটে ফর্সা চেহারার মানুষ। চুলগুলো উস্কো খুস্কো ভদ্রলোকের। এই ভদ্রলোক তান্ত্রিক কিনা বুঝতে পারলেন না দেবায়ন, কারণ টিভিতে বা রাস্তার মোড়ে হোর্ডিংগুলোতে যেসব চেহারা সে দেখেছে তাদের সাথে এর কোনো মিল নেই। লাল চেলি বা পাঞ্জাবি কোনোটাই ইনি পরেননি, বরং সাধারণ খদ্দরের শার্ট পরা। ডাক্তার দত্ত আলাপ করিয়ে দিলেন। ইনি দীপক রুদ্র, পেশায় লেখক আর নেশায় তান্ত্রিক এবং রীতিমতো এডুকেটেড তান্ত্রিক, ইতিহাসের পার্ট টাইম লেকচারার। দেবায়ন হাত তুলে নমস্কার করলেন। মেয়েটা যেভাবে বসেছিল সেইভাবেই বসে রইল। দেবায়ন ডাক্তার দত্তের উদ্দেশ্যে বললেন, ওনার নাম দেবীনা, ও শতরূপার ক্লাসমেট, এবং একসাথেই ওরা শান্তিনিকেতন গিয়েছিল। ডাক্তার শিবশঙ্কর দত্ত মেয়েটির দিকে চাইলেন। তারপর তার সামনে চেয়ার নিয়ে ডাক্তার দত্ত আর দীপক রুদ্র বসলেন। মেয়েটির উদ্দেশ্যে ডাক্তার দত্ত জিজ্ঞেস করলেন, মা, তোমরা শান্তিনিকেতন যাওয়ার পর কি কি হয়েছিল একটু বলো আমাদের। তুমি নিশ্চয়ই জানো তোমার বন্ধুর কি অবস্থা এখন। আমরা যদি সহযোগিতা না করি তাকে হয়তো বাঁচাতে পারবো না, তাই তুমি যা যা জানো কিছু না লুকিয়ে বলে যাও আমাদের। দেবীনা বলতে শুরু করলো। 1.5 মাস আগে কলেজের কালচারাল প্রোগ্রাম শেষ হবার পর আমরা সবাই প্ল্যান করলাম সবাই শান্তিনিকেতন যাব। উদ্যোগ নিল সেই শতরূপাই। ওদের বড় গাড়িটা নিয়ে খুব ভোর ভোর আমরা বেরিয়ে পড়লাম। ও নাচ গান হই হল্লায় মাতিয়ে রাখলো পুরো সময়টা। আমরা খুব ভালো একটা হোটেলে উঠলাম, যার ব্যবস্থা ওর বাবাই করে রেখেছিলেন। গাড়ি নিয়ে আমরা বেরিয়ে পড়তাম যেদিকে খুশি। মিউজিয়াম, রতনপল্লী, কোপাই, বিশ্বভারতী, খুব মজায় কাটলো 2 দিন। 3য় দিন সকালে ও আমার কাছে একটা জিনিস হঠাৎ চাইলো। চুপ করে গেল দেবীনা। কিছু বলতে যেন তার খুব সংকোচ হচ্ছে। ডাক্তার দত্ত বললেন, দেবীনা, তুমি তোমার মেয়ের মতো, কিছু বলতে লজ্জা পেও না। তুমি কিছু লোকালে আমাদের চিকিৎসা করতেও অসুবিধা হবে। দেবীনা আবার বলতে শুরু করলো। মানে ও বলল ওর পিরিয়ড শুরু হয়ে গেছে। ইফ আই হেল্প হার, মানে প্রোটেকশন ক্যারি করছে না। আমি দিলাম, আমার কাছে এক্সট্রা ছিল। সেদিন বিকেলে আমরা গেলাম খোয়াই। সেদিন ছিল শুক্রবার। কোনো লোকজন ছিল না সেখানে। ফাঁকা শূন্য, ঠাঁ করছে চারদিক। আমরা নেমে দৌড়াদৌড়ি করতে লাগলাম। মাঝখানের উঁচু রাস্তাটা ধরে সাহসী শতরূপা অনেক দূর চলে গেল। সন্ধে নেমে এলো, কিন্তু ও ফিরে আসছে না দেখে
আমরা 2-3 জন আর ড্রাইভার ওকে খুঁজতে এগোলাম। বেশ কিছু দূর যাওয়ার পর দেখলাম ও একটা ঝোপের পাশে বসে আছে, ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। কাছে গিয়ে ওকে ডাকলাম, ও মুখটা তুলল, মুখ চোখ লাল, কাঁদতে কাঁদতে বলছে, ওই ওই বুড়োটা, ওই বুড়োটা, ওই বুড়োটা। আমরা কাছাকাছি কাউকে দেখতে পেলাম না। ওকে জিজ্ঞেস করলাম, কোন বুড়োটা? ও যে বলে একটা ঝাঁকড়া গাছের দিকে হাত তুলে দেখাতে লাগলো। গাছটা দেখে কেমন ভয় লাগলো আমার। চারিদিকে লতাপাতা বিস্তার করে দাঁড়িয়ে আছে গাছটা। সেই রাত থেকে ওর ভীষণ জ্বর এলো। আমরা ওকে প্যারাসিটামল দিলাম, এতে জ্বরটা কিছুটা নামলো। পরের দিন ভোর হতে না হতেই আমরা বেরিয়ে এলাম। এবার প্রশ্ন করলেন দীপক রুদ্র। আচ্ছা, আপনার বান্ধবী কি খুব চড়া গন্ধের পারফিউম ব্যবহার করত? হ্যাঁ, কেন বলুন তো? পাল্টা জিজ্ঞেস করলো দেবীনা। কিছুটা বুঝতে পারছি। আমার সঙ্গে আসুন, এক্ষুনি আপনারাও বুঝতে পারবেন এতদিন আপনারা কোন গোলক ধাঁধায় আটকে আছেন। দেবীনা আর গেল না, সে সেখান থেকে চলে গেল। ডাক্তার দেবায়ন সেন আর ডাক্তার শিবশঙ্কর দত্ত দীপক রুদ্রের সঙ্গে সঙ্গে কেবিন নাম্বার 3-এ ঢুকলেন। অলসভাবে পাশ ফিরে শুয়েছিল শতরূপা। ওদের 3 জনে ঘরে ঢোকার সঙ্গে সঙ্গে চকিতে উঠে বসল সে। বলল, এটা আবার কাকে ধরে এনেছিস? এটাকে? থু থু করে একদলা থুতু ফেলল মাটিতে। সেই ভয়ঙ্কর পুরুষালী কণ্ঠস্বর। কেবিনের অন্ধকারটা যেন আজ একটু বেশি। কোনো প্রাণী মারা গিয়ে পচে গেলে যেমন গন্ধ বেরোয়, সেরকম একটা গন্ধ বেরোচ্ছে কেবিন থেকে। দেবায়ন রুমাল চাপা দিলেন নাকে। দীপক রুদ্র বিড়বিড় করে কি যেন বলছেন। হঠাৎ উত্তেজিত হয়ে গেল শতরূপা। গলা ফাটিয়ে ছেলেদের গলায় সে বলতে লাগলো, ঘর থেকে বের কর এই জানোয়ারটাকে, নাহলে তাদের রক্ষে নেই, মেরে দেব, সব কটাকে মেরে দেব। বদে নেমে গেই বাস, বদে নেমে গেই বাস, বের কর। ডাক্তার দত্ত দীপক রুদ্রকে জিজ্ঞেস করলেন, ও এটা কি বলে, মানে কোন ভাষা বুঝতে পারছেন কিছু? দীপক রুদ্র হাসলেন। হ্যাঁ, বুঝতে পারছি। ও কোনো বিদেশি ভাষায় কথা বলছে না, ও পাতি বাংলায় বলছে সবাইকে মেরে দেব। কথাটাও উল্টো করে বলছে বলে আপনারা বুঝতে পারছিলেন না। আসলে এটাই বেতালের স্বভাব। ডাক্তার দত্ত আর দেবায়ন সেন মুখ চাওয়াচাওয়ি করলেন। বীরভূমের কিছু প্রাচীন আদিবাসীদের আরাধ্য এই বেতাল। দেবীনার কথা শুনতে শুনতে আমি ভাবছিলাম কি হতে পারে, কি হতে পারে। শেষে দেবীনা যখন বলল যে শতরূপাকে যখন খুঁজে পাওয়া যায়, একটা প্রকাণ্ড গাছ দেখিয়ে সে ভয় পেয়ে কোনো বৃদ্ধের কথা বলছে, আর সে সেই সময় ছিল আনসেফ, আবার কড়া গন্ধও ব্যবহার করত শতরূপা। আমার প্রথম সন্দেহ হয়। শেষে আমি একে চাক্ষুষ দেখে আর এর উল্টো কথা শুনে বুঝে গেলাম এটা বেতাল। মনে পড়ছে বিক্রমাদিত্যকে বেতাল সবসময় ধাঁধার মধ্যে রাখত। এটাই এদের স্বভাব, উল্টোপাল্টা কথা বলে সকলকে বিভ্রান্ত করা। আপনারা একে দেখতে চান? তাহলে একটা আয়না নিয়ে আসুন চটপট। দেবায়ন দৌড়ে গিয়ে একটা আয়না নিয়ে এলেন। দীপক রুদ্র আয়নাটা সরাসরি রাখলেন শতরূপার সামনে। তারপর তাতে একটা ত্রিকোণ চিহ্ন আঁকলেন। বিকট চিৎকার করতে লাগলো মেয়েটা, আমি সব শেষ করে দেব। আমাকে জিনিসটা, আমার জিনিসটা, জানোয়ারগুলো, আমাকে আমাকে তোরা জব্দ করতে পারবি না। সব সব শেষ করে দেব। বদে নেমে গেই বাস, বদে নেমে গেই বাস। আয়নার দিকে তাকিয়ে অবাক হয়ে চেয়ে আছেন ডাক্তার দেবায়ন সেন। তার এই দীর্ঘ 5 বছরের উজ্জ্বল ডাক্তারি জীবনে তিনি অনেক কিছু দেখেছেন, কিন্তু এই জিনিস তিনি প্রথম দেখলেন। রোগা জিরজিরে হাড় সর্বস্ব এক নগ্ন বৃদ্ধ মানুষকে দেখা যাচ্ছে আয়নায়।
আমায় ছেড়ে দে, আমায় ছেড়ে দে বলে প্রবল চেঁচাচ্ছে সে, অশ্রাব্য নোংরা কথা বলছে। সারা ঘর ভূমিকম্পের মতো দুলতে লাগলো তার চিৎকারে। ডাক্তার দেবায়ন সেন ইঞ্জেকশন নিয়ে এগিয়ে গেলেন তার দিকে। সে এক ধাক্কায় তাকে ছিটকে ফেলে দিল মাটিতে। কনুয়ে ভীষণ চোট লাগলো দেবায়নের। ডাক্তার দত্ত হাইপার টেনশনের একটা গুলি মুখে পুরলেন। মন্ত্র পড়তে পড়তে এগিয়ে গেলেন দীপক রুদ্র তার দিকে। সে আরও ভয়ানক চিৎকার করছে। দীপক রুদ্র তার ডান হাতের বুড়ো আঙুলটা চেপে ধরলেন শতরূপার কপালে। কান দিয়ে গলগল করে রক্ত পড়তে থাকলো মেয়েটার। দেবায়ন এগিয়ে এলেন, বাধা দিলেন দীপক রুদ্র। শতরূপা কেমন যেন নেতিয়ে পড়ল। একটা কালো কারে একটা রুদ্রাক্ষ ছিল দীপক রুদ্রের বুক পকেটে। আজ তিনি তৈরি হয়ে এসেছেন। সেটা তিনি পরিয়ে দিলেন শতরূপার গলায়। ডাকলেন ডাক্তার দেবায়ন সেনকে। নিন, এবার ইঞ্জেকশন দিয়ে দিন। তিনজন বসে আছেন ডক্টরস চেম্বারে। থমথমে পরিবেশ। একটা পিন পড়লেও এই মুহূর্তে বোমা ফাটার শব্দ হবে। দীপক রুদ্র কথা বলা শুরু করলেন। এই বেতাল এক প্রকার পিশাচ বলা যায়। প্রাচীনকাল থেকেই তান্ত্রিকরা এর প্রয়োগ করে আসছেন মারণ ক্রিয়ার জন্য। বিশেষত আদিবাসী তান্ত্রিকরা আজও মারণের জন্য বা কাউকে মেরে ফেলতে এর প্রয়োগ করে থাকেন। আগেকার দিনে সব সাধনার মাধ্যমে এই বেতালকে জাগানো হতো। খুব সাহসী তান্ত্রিক ছাড়া এটা কেউ পারত না। শুভ কোনো নক্ষত্রে অমাবস্যার রাতে এবং মঙ্গলবার এই সাধনা শুরু করতে হয়। এই সাধনার সবচেয়ে সোজা পদ্ধতি হল মঙ্গলবারের কোনো অমাবস্যায় সাধক একটা নিম কাঠ শ্মশানে পুঁতে তার উপরে বসে 8 লক্ষ বার একটা মন্ত্র জপ করবে এবং সেইভাবেই শ্মশানে 1000 বার হোম করতে হবে। এবার সেই নিম কাঠ তুলে নিয়ে একটা দণ্ড আর পাদুকা আঁকতে হবে। পরে দুর্গা অষ্টমীর রাতে ওই শ্মশানে আবার গিয়ে সেই নিম কাঠ পুঁতে তার উপর একটা শব রাখতে হবে। আসন হিসেবে ব্যবহার করতে হবে সেই শবকে। এবার 8000 বার জপ করতে হবে মন্ত্র সবাসনে বসে। এরপর বলি দিতে হবে। এই কার্য শেষ হলে ভীষণ মূর্তিতে বেতাল দেখা দেবে। সে খাদ্য চাইবে। সাধক তাকে তা দেওয়ার আগে নিজের দাস হওয়ার প্রতিশ্রুতিবদ্ধ করিয়ে নেবে। বেতাল প্রতিশ্রুতিবদ্ধ হলে এই তান্ত্রিক সাধক হয়ে উঠবে মহাশক্তিমান। এই নিম কাঠটা তান্ত্রিক যার বাড়িতে পুঁতে দেবে সে ঝাড়ে বংশে শেষ হয়ে যাবে। মারণ ক্রিয়া শেষ হলে কাঠটা আবার তান্ত্রিকের কাছে ফিরে আসে। এই বেতালরা নিম গাছ, পুরনো বট গাছ এসব জায়গাকে বসবাসের স্থান মনে করে আর চড়া গন্ধে খুব আকৃষ্ট হয়। এক্ষেত্রেও তাই হয়েছে। রজস্বলা অবস্থায় মেয়েরা কিছুটা দুর্বল থাকে। শতরূপাও তাই ছিল। আর সে চড়া সুগন্ধি গায়ে মেখেছিল। তাই সেই মুহূর্তে তার থেকে সহজ শিকার বেতালের কাছে আর কেউ ছিল না। তার শরীরে সে প্রবেশ করেছে কোনো উদ্দেশ্য নিয়ে। সেই উদ্দেশ্য সাধন না হলে সে ওকে মেরে ফেলবে। আমার মন বলছে সে কাউকে মারতেই এসেছে। যাই হোক, কাল বাদে পরশু পূর্ণিমা। আমি ওই দিন ওর ভিতর থেকে বেতালকে মুক্ত করে দেব। এতক্ষণ সব মন দিয়ে শুনছিলেন ডাক্তার দেবায়ন সেন। তিনি এবার প্রশ্ন করলেন, কিভাবে মুক্ত করবেন? দীপক রুদ্র জবাব দিলেন, নরসিংহ চক্র। সকাল থেকে শতরূপার অবস্থা খুবই খারাপ। বারবার রক্ত বমি করছে সে। পালস রেট ভীষণ খারাপ। প্রায় মিনিটে 20-র বেশি উঠছে না। মেডিসিনের ডাক্তার ধীরাজ রায় একটু আগে দেখে গেছেন। উনি 24 ঘন্টা টেনে টুনে বাঁচানো যেতে পারে রোগীকে, এই আশঙ্কার কথা বলে গেছেন। দেবায়ন খুব ব্যস্ততার সঙ্গে চেষ্টা চালিয়ে যাচ্ছেন। একবার যদি শতরূপার ক্ষেত্রে কিছু মিরাকেল ঘটে। কিন্তু তিনি জানেন বিজ্ঞানে মিরাকেলের কোনো জায়গা নেই। পিসির মৃত্যু তাকে কঠোর বানিয়ে দিয়েছে। এত খারাপ পরিস্থিতির মধ্যেও ঈশ্বরের উদ্দেশ্যে তার হাত কপাল অবধি উঠছে না।
রাত 8:30 নাগাদ শতরূপার শ্বাসকষ্ট শুরু হলো। ফুলে উঠতে লাগলো তার শরীর। এত কষ্ট দেবায়ন দেখতে পারলেন না। তিনি বেরিয়ে এলেন 3 নম্বর কেবিন থেকে। আকাশ জুড়ে চাঁদ উঠেছে। আজ পূর্ণিমা, চন্দ্রালোকে ভেসে যাচ্ছে পৃথিবী। দেবায়নের চোখের কোণে প্লাবনের আলোক রেখা। তিনি মাথা নিচু করে একটা সিগারেট ধরালেন, আর তখনই দেখতে পেলেন করিডোরের অপর প্রান্তে আস্তে আস্তে হেঁটে আসছেন দীপক রুদ্র। পেছনে সিগার মুখে ডাক্তার শিবশঙ্কর দত্ত। হাতে সময় কম আছে, ভিতরে চলুন, বললেন দীপক রুদ্র। কেবিনের দরজা ঠেলে ভেতরে ঢুকলেন 3 জন। এই 3 সংখ্যাটায় অদ্ভুত জাদু আছে। ত্রিদেব, ত্রিশূল, ত্রিনয়ন, ত্রিকাল, জল, মাটি, আকাশ, তাও 3। আমি, তুমি ও সে, সেটাও 3। নানা অদ্ভুত জিনিস এই 3 সংখ্যায় সীমাবদ্ধ। শতরূপা অচৈতন্য হয়ে পড়ে আছে বেডে। এখন আর শরীরটা বেশি ওঠানামা করছে না। ডাক্তার দেবায়ন সেন এগিয়ে গিয়ে পরীক্ষা করলেন। না, এখনো শ্বাস চলছে। দেখি, আমাকে একবার শেষ চেষ্টা করতে দিন, বললেন দীপক রুদ্র। তারপর বললেন, আমি এর খাটটাকে গণ্ডি দিয়ে বেঁধে দেব। বেতাল স্বভাবগতভাবেই আপনাদের নানা ধাঁধায় ফেলবে, তাই একটাই অনুরোধ, দয়া করে ওর কথায় ভুলবেন না আপনারা। এরপর একগোছা চড়া গন্ধের ধূপ জ্বাললেন দীপক রুদ্র। ধূপের ধোঁয়া ঘরে ছড়ানোর আগেই নিস্তেজ শতরূপা শটান বসে পড়ল খাটের ওপর। চোখগুলো ধক ধক করে জ্বলছে। মরতে চাস জানোয়ারের বাচ্চাগুলো? ছেড়ে দে, ছাড়, সে বলে উঠল পুরুষালী গলায়। এই তান্ত্রিক, এই তান্ত্রিক, এই তুই কি জানিস? তুই জানিস আমার শক্তি? ছেড়ে দে। সে তাকালো সামনের মেডিসিন র্যাকটার দিকে। সঙ্গে সঙ্গে সেটা ভেঙে চুরমার হয়ে গেল। কাঁচের শিশি বোতলগুলো ভেঙে চুরে একাকার অবস্থা। দীপক রুদ্র সেদিকে খেয়াল না করে এক মনে মন্ত্র পড়তে পড়তে খাটের চারপাশটায় গণ্ডি দিলেন চালের গুঁড়ো আর লেবুর রস দিয়ে। শতরূপার গলা থেকে ছিটকে বেরিয়ে এলো রুদ্রাক্ষটা। সে বিকট জোরে হাসতে লাগলো ঘর কাঁপিয়ে। সে বারবার বলতে লাগলো, আমাকে আমাকে জব্দ করবে, আমাকে গাধা, যত সব এক্ষুনি তোদের সব কটাকে শেষ করে দেব, মাথা উল্টো দিকে ঘুরিয়ে দেব, ছেড়ে দে, আমায় ছেড়ে দে। এই হাসি শুনে যে কোনো সাহসী মানুষও ভয় পেতে বাধ্য। সমস্ত খাট বিছানা থরথর করে কাঁপতে লাগলো। সে যেদিকেই তাকাচ্ছে সেদিকেই হচ্ছে প্রচণ্ড তাণ্ডব লীলা। দীপক রুদ্র ঘরের ঠিক মাঝখানে রাখলেন একটা নরসিংহ ভগবানের মূর্তি। তার সামনে আঁকলেন একটা যন্ত্র, সিঁদুর আর লাল চন্দন দিয়ে। যন্ত্রটায় নানা রকম সংখ্যা লেখা। তারপর তিনি বললেন, আমি একটা মন্ত্র 108 বার বলবো, আর এই মেয়েটার গায়ে ফুঁ দেব। এই কাজ যখন করব, মেয়েটা ডাকলেও কেউ কাছে আসবেন না। নরসিংহ ভগবানের পায়ের কাছে একটা 3মুখী রুদ্রাক্ষ রাখলেন। তারপর শুরু করলেন জপ। মন্ত্রটা যথেষ্ট বড়। একবার মন্ত্রটা পড়ছেন আর ফুঁ দিচ্ছেন শতরূপার দিকে মুখ তুলে। আর সে নোংরা গালিগালাজ করছে, থুতু ছেটাচ্ছে, মাঝে মাঝে বিকট চিৎকার করছে, আর ঘর লণ্ডভণ্ড করে দিচ্ছে শুধু চোখের দৃষ্টিতে। হঠাৎ দেবায়ন শুনতে পেলেন শতরূপা করুণ স্বরে তাকে ডাকছে, ডাক্তারবাবু, ডাক্তারবাবু, প্লিজ প্লিজ ডাক্তারবাবু, এই বদমাশ লোকটার হাত থেকে আমাকে বাঁচান। আপনি যা চান আমি আপনাকে দেব। প্লিজ 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 বাঁচান, বাঁচান। দেবায়ন এগোলেন না। তিনি জানেন এটা একটা মায়া। আগেই তাকে সতর্ক করে দেওয়া হয়েছে। পরক্ষণেই সেই পুরুষ কণ্ঠ শোনা গেল, মেয়েটাকে বাঁচালি না? তুই একে এত ভালোবাসিস, এর জন্য কেঁদে ভাসাচ্ছিস, তাও বাঁচালি না? আবার সেই কান ফাটানো হাসিতে গমগম করে উঠল সারা ঘর।
জিভ বের করে নানা নোংরা অঙ্গভঙ্গি করতে লাগলেন পিশাচটা। ভয়ে ক্লিনিকের কেউ এদিকে আসার সাহস পাচ্ছে না। রাত বাড়তে লাগলো, সেই সাথে চলল পিশাচের ভয়ঙ্কর তাণ্ডব। ভোর 4টে নাগাদ রক্তজবার চন্দন অর্পণ করা হলো নৃসিংহ ভগবানকে। তারপর সেই রক্তচন্দন বেটে তার সাথে রক্তজবা চেপে ধরতে গেলেন দীপক রুদ্র মেয়েটার মাথায়। আর সেই সময় একটা ঘটনা ঘটল। পিশাচটা ডাক্তার দেবায়ন সেনকে জিজ্ঞেস করল, কিরে ডাক্তার, এই মেয়েটাকে নয় বাঁচালি না, নিজের পিসিকে বাঁচাবি তো? এরপর শোনা গেল তার পিসির গলার স্বর, বাবা আমার বাচ্চা, বাবা আমার বাচ্চা। ঠিক সেই স্বপ্নে পিসি যেভাবে তার কাছে সাহায্য চেয়েছিল সেইভাবে দেবায়নও কেমন দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে তার দিকে এগিয়ে গেলেন। পেছন থেকে বারবার ডাকলেন দীপক রুদ্র আর ডাক্তার দত্ত, কিন্তু তিনি যেন কোনো ডাক শুনতে পেলেন না। অবশেষে বিপদ বুঝে তাদের মাঝে ঝাঁপিয়ে পড়লেন ডাক্তার দত্ত। মড়মড় করে শুধু একটা শব্দ হলো, আর ডাক্তার শিবশঙ্কর দত্তের মুখ থেকে বেরিয়ে এলো একটা আর্তনাদ। পিশাচটা ডাক্তার দত্তের হাত ভেঙে দুআধখানা করে দিয়েছে। দৌড়ে গিয়ে ফুলটা মেয়েটার মাথায় চেপে ধরলেন দীপক রুদ্র। সে চিৎকার করতে লাগলো, আমায় ছেড়ে দে, আমায় ছেড়ে দে, আমি চলে যাব, আমি চলে যাব, আমায় ছেড়ে দে, আমায় ছেড়ে দে। দীপক রুদ্র জিজ্ঞেস করলেন, তুই কে? আমি বেতাল, আমি বেতাল। তুই কি চাস? কেন কষ্ট দিলি মেয়েটাকে? আমাকে ডেকে এনেছে এক তান্ত্রিক কালু মাহাতো নামের একজনকে মারার জন্য। তা এই মেয়েটাকে ধরলি কেন? মেয়েটা খুব সুন্দর, আর ওর শরীরে বাসা করার সুবিধে হয়েছিল, তাই ধরলাম। কিন্তু আজ এক্ষুনি আমি চলে যাব, বিশ্বাস করার কথা, ছেড়ে দে আমায়। হঠাৎ দেখা গেল একটা কালো বেড়াল জানালার কাঁচ ভেঙে বেরিয়ে গেল, আর নেতিয়ে পড়ল শতরূপা। দেবায়ন দৌড়ে গেলেন তার কাছে, কবজিতে আঙুল ঠেকালেন। পালস রেট অনেক ভালো পাওয়া যাচ্ছে। তিনি তাকালেন দীপক রুদ্রের দিকে। তিনি হাসছেন মিটিমিটি। তারপর এগিয়ে গিয়ে রুদ্রাক্ষটা গলায় পরিয়ে দিলেন শতরূপার। দেবায়নের উদ্দেশ্যে বললেন, নিন, আপনার পেশেন্ট সুস্থ। এ যেন কোনো অবস্থাতেই গলার এই রুদ্রাক্ষটা না খোলে, আর এর ঘরে এই নরসিংহদেবের মূর্তিটা সবসময় যেন থাকে। নিন, এবার ডাক্তার দত্তকে দেখুন। এক দৌড়ে দেবায়ন বেরিয়ে গেলেন ফার্স্ট এড আনতে। তার মুখে ডাক্তার দত্তের জন্য কষ্টের ছাপ থাকলেও আনন্দের একটা ভাব খেলছে। আকাশের দিকে তাকিয়ে দেবায়ন কপালে হাত ঠেকালেন। ভগবান বলে সত্যিই কিছু আছে, যিনি সর্বশক্তিমান। আজ দেবায়নের জীবনে একটা নতুন ঘটনা ঘটতে চলেছে, তাই তার আনন্দের শেষ নেই। সারাক্ষণ সে হাসছে, আর একজনেরও খুব আনন্দ, সে হলো শতরূপা। আজ তাদের বিয়ে। সেই বাজে ঘটনার 6 মাস কেটে গেছে। বরপক্ষের কর্তা হয়ে আসছেন ডাক্তার শিবশঙ্কর দত্ত। বিরাট আয়োজন চারিদিকে। সাহা কটন্সের মালিকের মেয়ের বিয়ে বলে কথা। সেই অভিশপ্ত ঘটনার মাসখানেকের মধ্যে দেবায়ন আর শতরূপা একে অপরের প্রেমে পড়ে, যাকে বলে দারুণ প্রেম। দেবায়নের একাকী জীবনে একখণ্ড চাঁদের আলো নিয়ে আসে শতরূপা। সেও এই চালচুলোহীন ডাক্তারের মধ্যে খুঁজে পায় অসাধারণ দায়িত্বজ্ঞান সম্পন্ন এক প্রেমিক মানুষকে। চারিদিকে হৈ হৈয়ের মধ্যে বরযাত্রী এসে পড়ে। কন্যা দান করেন বিজন সাহা, আনন্দের চোখের জল ফেলতে ফেলতে। আজ তিনিও খুবই আনন্দিত, কারণ হাজার খুঁজলেও তিনি দেবায়নের মতো জামাই পেতেন না। এই মানুষটা অনেক করেছে তার মেয়েকে সুস্থ করে তুলতে। হাত নাড়াতে সামান্য কষ্ট হলেও এখন ডাক্তার দত্তের হাতের অবস্থা যথেষ্ট ভালো। তিনি চুরুট মুখে ধুতি পাঞ্জাবি পরে সাদা দাড়ি নেড়ে সারা বাড়ি তোলপাড় করছেন। সব শেষ হতে হতে 1টা বাজল। সারাদিনের খাটাখাটনির পর বাড়ির লোকেরা ক্লান্ত হয়ে একটু জিরিয়ে নিচ্ছে।
শতরূপা এলো বাসর ঘরে। এখন দেবায়ন ছাড়া ঘরটায় কেউ নেই বলা ভুল। দেবায়নের ডাক্তার বন্ধু বোধিসত্ত্ব মজুমদার কোলবালিশের ওপর পা তুলে ঘুমিয়ে কাদা। শতরূপা দেবায়নের খুব কাছাকাছি বসল। তাকে জড়িয়ে কাছে টেনে নিলেন দেবায়ন, কপালে চুমু এঁকে দিলেন। আরামে চোখ বুজল শতরূপা। ঠোঁটের কাছে দেবায়ন নিয়ে এলেন ঠোঁট। শতরূপা চোখ খুলে হালকা একটা আদরের চড় দিল দেবায়নের বুকে। মুখে বলল তুমি ভীষণ অসভ্য। হাসিতে ভরে গেল দেবায়নের মুখ। সে আবার দেবায়নকে প্রশ্ন করল, আচ্ছা, এতদিনে তুমি আমাকে তো বললে না আমার কি হয়েছে? দেবায়ন উত্তর দিলেন, এমন কিছুই হয়নি, শরীরটা একটু খারাপ করেছিল তোমাকে একটা বুড়ো লোক খুব কষ্ট দিচ্ছিল, তাকে মিস্টার দীপক রুদ্র তাড়িয়ে দিয়েছে। হ্যাঁ, দীপক কাকু, আজ তো তিনি এলেন না, ওর তো আসার কথা ছিল। সুস্থ হওয়ার পর শতরূপা দীপক রুদ্রের কাছে গিয়েছিল বার দুয়েক। উনি ওকে যেতে বলেন। তারপর তিনিই ওকে বলেন সে সম্পূর্ণ সুস্থ হয়ে গেছে, তাকে আর আসতে হবে না। সেই থেকেই শতরূপা দীপক রুদ্রকে দীপক কাকু বলে ডাকে। ছোট্ট একটা চিন্তার ভাঁজ পড়ল দেবায়নের কপালে। ঠিক তো, আজ তো দীপক রুদ্র নিমন্ত্রিত ছিলেন, তিনি কেন এলেন না? কিন্তু আজ তার ঘরে অনেকদিন পর আনন্দের পূর্ণিমা। এত ভাবলে চলে না। তিনি জড়িয়ে ধরলেন শতরূপাকে। রাত 9:10। বিয়েবাড়ি দীপক রুদ্রের বাড়ি থেকে খুব বেশি দূরে নয়। ডক্টর শিবশঙ্কর দত্ত বিকেলে ফোন করেছিলেন। তিনি বললেন আজ নাকি তিনি ধুতি পাঞ্জাবি পরবেন। দীপকবাবুও যেন তাই পরেন। তিনিও ধুতি পাঞ্জাবি পরে গায়ে আতর টাতর লাগিয়ে বেরোলেন বাড়ি থেকে। বেশ খুশি খুশি মেজাজে হাঁটছেন তিনি, ধুতির মালকোচাটা হাতে ধরা। মনে মনে ভাবছেন, যে মেয়েটাকে জীবন ফিরিয়ে দিলেন আজ তার বিয়ে। যাক, ঈশ্বর ওদের ভালো করুক, ওরা সুখে থাকুক চিরকাল। বাজারের কাজটা আজ ভীষণ শুনশান। দূরে একটা কুকুর কাঁদছে। রিক্সা স্ট্যান্ডে আজ কোনো রিক্সা পাওয়া গেল না। মিনিট 5 হাঁটলে একটা বুড়ো বট গাছ আছে, তার থেকে একটু এগোলে শর্টকাটে বড় রাস্তায় ওঠা যায়। দীপক রুদ্র এগিয়ে গেলেন সেই রাস্তা ধরে। রেডিয়াম দেওয়া হাতঘড়িটায় দেখলেন 9:15। বটগাছটার নিচে এসে দীপক রুদ্রের কেমন শীত শীত লাগলো। এটা খারাপ লাগলো না তার। সারাদিন গরমের পর এই হিমেল বাতাসটায় প্রাণ জুড়িয়ে গেল। বটগাছটা থেকে খুব পুরনো অসংখ্য ঝুড়ি নেমেছে। দীপক হঠাৎ দেখতে পেলেন এক বৃদ্ধ গাছ থেকে ঝুলছে। হাড়ের খাঁচা ছাড়া গায়ে একটুও মাংস নেই। চোখগুলো বেড়ালের মতো জ্বলছে বুড়োটার, যেন আগুনের ভাঁটা। সাদা চুলগুলো ঝুলছে, টস টস করে লালা ঝরছে। চিনতে অসুবিধা হলো না, এটা বেতাল। মাথায় একটু ঘাম জমতে লাগলো দীপক রুদ্রর। হায় রে অদৃষ্ট, তার 3মুখী নরসিংহ রুদ্রাক্ষ সে মেয়েটাকে দিয়ে দিয়েছে। বেতালের হাত থেকে তার আর মুক্তি নেই। তিনি বাধা দিয়েছেন বেতালের কাজে। তিনি পটু তান্ত্রিকও নন যে শরীর বন্ধন করতে পারবেন। এক ঝলকে বেতাল এগিয়ে এলো তার কাছে। পেছন ঘুরে দৌড় দিলেন দীপক রুদ্র, কিন্তু শেষ রক্ষা হলো না। একটা পাথরে পা আটকে আছাড় খেয়ে পড়লেন। তিনি অস্ফুটে উচ্চারণ করলেন, বেতাল। সেই বৃদ্ধ তার মাথাটা উল্টো দিকে ঘুরিয়ে দিল। বেতাল কাউকে না মেরে কখনো ফিরে যায় না। এতক্ষণ আপনারা শুনছিলেন পিশাচ, রচনা মনীষ মুখোপাধ্যায়। আজকের গল্প পাঠ ও গল্পের সূত্রধারে ছিলাম আমি সায়ন্তন। অন্যান্য চরিত্রে আমার সাথে ছিল আর্য, সৌমদীপ, তৃষা, সৃষ্টি, সৌভিক, সৌরভ, অস্মিতা এবং ইন্দ্রনীল। এই গল্পের নাট্যরূপ নির্মাণে ছিল উমা। শব্দ সংযোজনে ছিল রণজয়। আবহ সঙ্গীত ও স্পেশাল এফেক্টসে ছিল আর্য।
এই গল্পের প্রচ্ছদ নির্মাণ করেছে শুভদীপ ব্যানার্জি। কেমন লাগলো আজকের গল্পটা? যদি গল্পটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে দেবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, বেল আইকনে ক্লিক করে দেবেন সমস্ত গল্পের আপডেট এবং নোটিফিকেশনস সবার আগে পাওয়ার জন্য। জয়েন করতে পারেন আমাদের ফেসবুক গ্রুপে। আমাদের ফেসবুক গ্রুপ এবং ফেসবুক পেজের লিঙ্ক আপনারা পেয়ে যাবেন এই গল্পের ডিসক্রিপশন বক্সে। আগামী পর্বে আবার আপনাদের সঙ্গে দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার, শুভরাত্রি।